আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটু সকলে জানিয়ে দিবেন ভয়েস এবং হচ্ছে আপনারা স্মার্ট বোর্ড ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। কাছের পুতুল ওয়ালাইকুম আসসালাম। ইমতিয়াজউদ্দিন ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ওকে, সকলে জানিয়ে দিবেন যারা যুক্ত আছেন ভয়েস এবং হচ্ছে স্মার্ট বোর্ড আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, ভয়েস এবং হচ্ছে স্মার্ট বোর্ড ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা একটু অনুগ্রহ করে জানিয়ে দিবেন। আমরা একদম 9টা বাজার সাথে সাথে আজকের ক্লাসটা আমরা শুরু করে দিব। ওকে, কাছের পুতুল অল ক্লিয়ার, অল ক্লিয়ার স্যার। ওকে, আচ্ছা, আমাদের 9টা বাজার সাথে সাথে আমরা ক্লাসটা শুরু করে দিব। তার আগে ছোট্ট আমি কিছু অ্যানাউন্স করে দিচ্ছি, ছোট করে আমার নামটা বলে দিচ্ছি। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। যারা জানেন না তাদেরকে বলে দিই, আমার নাম হচ্ছে আশরাফ বিজয়। আমাকে হচ্ছে এই নামেই মূলত সকলেই ডাকে, আর এই নামটা হচ্ছে মূলত আমার সার্টিফিকেট নেই। ঠিক আছে, আর আমার পরিচয় দেওয়ার মতো কোনো কিছু নেই তেমন। আর আপনাদের জন্য ছোট কয়েকটা কথা বলবো, এগুলো একটু আপনারা মানার চেষ্টা করবেন। খুব বেশি কথা বলবো না, 3টা কথা বলবো। নাম্বার 1 কথা হচ্ছে, আমাদের যে মেসেঞ্জার প্রাইভেট গ্রুপ আছে, এই মেসেঞ্জার প্রাইভেট গ্রুপে কোনো প্রকার অতিরিক্ত টেক্সট দেওয়া যাবে না। দিলে কি হবে, দিলে হচ্ছে কোনো প্রকার রিফান্ড ছাড়া আপনাকে রিমুভ করে দেওয়া হবে। আমরা কোনো স্টুডেন্টের প্রতি কখনোই হার্ড হই না, কিন্তু হচ্ছে যদি কখনো ওইরকম পরিস্থিতি হয় তখন হচ্ছে যে আমাদের ওই কাজটা করতে বাধ্য হয়। কারণ হচ্ছে এখানে অনেক স্টুডেন্ট থাকেন, আপনাদেরকে ম্যানেজ করা একটু টাফ হয়ে যায়। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে হচ্ছে যে আমাদের পুরো জার্নিটা সুন্দর হবে না। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে, এখানে মনে রাখবেন আমরা এখানে যারা আছে সকলে হচ্ছে একটা ফ্যামিলি। ঠিক আছে, এবং আমরা যেহেতু 2 ব্যাচ একই সাথে শুরু করেছি, একটা হচ্ছে 25 আর একটা হচ্ছে 26 ব্যাচ। যারা 25 ব্যাচের আছে তারা আমরা 25 ব্যাচদেরকে আমরা সবাই, ওরা যেহেতু সহপাঠী 25 ব্যাচ, তারা সহপাঠী, তাদেরকে অবশ্যই আমরা ওইভাবে দেখব। আর 26 ব্যাচকে আমরা ওইভাবে আমরা স্নেহ করব। আর 26 ব্যাচ যারা আছেন তারা আপনাদের সহপাঠীদেরকে আপনি অবশ্যই রেসপেক্ট করবেন, সেই সাথে রেসপেক্ট করবেন হচ্ছে 25 ব্যাচকে। আপনাদের সহযোগিতা পেলেই কিন্তু আমরা ভালো একটা কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো। এই জিনিসটা একটু মেনটেন করবেন। প্রথমত মনে রাখবেন আমরা এখানে ফ্যামিলি, আমরা এখানে শিখতে এসেছি, কাউকে কখনো ছোট করে কথা বলা যাবে না। ঠিক আছে, এটা মনে রাখবেন। আর 3 নাম্বার যেটা, সেটা আমি একটু বড় করে অ্যানাউন্স করি, এটা মাস্ট আপনাদের করতে হবে। সেটা হচ্ছে প্রতিদিনের ক্লাস নোট মাস্ট জমা দিতে হবে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এই ব্যাচের নাম হচ্ছে টার্গেট এ প্লাস ব্যাচ, অর্থাৎ আমাদের এই কোর্স থেকে আমাদের এনি হাউ আমি প্রত্যেকটা স্টুডেন্টকে এ প্লাসের উপযুক্ত করে তারপরে এখান থেকে ছাড়বো। এটা হচ্ছে আমাদের টার্গেট। এভরি স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টকে এনি হাউ আমি এ প্লাস পাইয়ে পরে আমি এখান থেকে ছাড়বো প্রত্যেকটা স্টুডেন্টকে। এখন ভাই আমি বললাম এ প্লাসটা তো এত ইজি না যে চলে আসবে, তবে ইজি। আইসিটিতে এ প্লাস পাওয়া সো মাচ ইজি, আপনারা ক্লাস করলেই বুঝতে পারবেন। অধ্যায় হচ্ছে মাত্র 5টা। আমি কোর্স আউটলাইনে পড়ে যাব, এখন এগুলো নিয়ে কথা বলবো না। আমি যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আপনারা মাস্ট ক্লাস নোটগুলো গ্রুপে জমা দিতে হবে। কেন, এটার কাজ কি হবে? এটার কাজ হচ্ছে আপনি যখন প্রতিদিন ক্লাস করে ক্লাস নোটগুলো জমা দিবেন, তাহলে আপনার কিন্তু দিনের পড়া দিনেই শেষ হয়ে যাবে। দিনের পড়া যদি আপনি দিনেই শেষ করতে পারেন, তাহলে আপনি 3 মাসে 4 মাসে এই কোর্সটা সম্পন্ন করতে পারবেন এবং হচ্ছে আপনি আইসিটি এ প্লাসের উপযুক্ত হতে পারবেন। আমরা যেটা করি, সময় তো আসেই, হ্যাঁ, আমরা সেই কারণে আমরা কি করি না, ক্লাস করি না। আজকের ক্লাস কালকে করি, কালকেরটা পরশুদিন করি। এতে করে যেটা হয়, আপনার যখন ক্লাস রেকর্ড জমে যাবে তখন আর আপনারা ক্লাস করতে ভালো লাগবে না। কারণ একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস লিঙ্কড, আপনি এই ক্লাসটা মিস করলে এটা কিছুই বুঝবেন না, তখন আপনার কাছে ভালো লাগবে না। আরেকটা অ্যানাউন্স আমি যেটা দিয়ে দিতে চাই সেটা হচ্ছে, বিচরের রিসেন্ট অভিজ্ঞতা থেকে বলি, আপনাদের সিনিয়র ভাই বোনেরা যারা পরীক্ষা দিয়েছে 24 ব্যাচ, একটু দেখে থাকবেন। আইসিটি পরীক্ষা দিয়ে এসে বিভিন্ন গ্রুপে ওরা বলতেছে যে এমসিকিউ আমার 5টা হবে,
এমসিকিউ আমার 60টা হবে, সিকিউ ভালো হয়নি, কত পেলে পাস, এরকম আহাজারি অনেক শুনবেন। কেন জানেন? তারা কি পড়াশোনা করেননি? অবশ্যই করছে, কিন্তু ওরা কি করছে, দিনের পর দিনে শেষ করেনি, পড়া জমিয়ে রাখছে, পরীক্ষার আগে এসে দেখছে অনেক পড়া হয়ে গেছে, যেই কারণে ওদের পরীক্ষার শেষ মুহূর্তে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, এ প্লাস পাবে দূরের কথা, এমন একটা অবস্থা ওদের তৈরি হয়ে গেছে। সো আমাদেরও যেন সেম অবস্থাটা তৈরি না হয়, সেটার থেকে আমরা আগে থেকেই সচেতন থাকবো। ঠিক আছে, ওকে। জোহরা খাতুন, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে একদম এখন ক্লাসে চলে যাই, আমাদের 9টা বেজে গেছে, নির্ধারিত সময় হয়ে গেছে, আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমি ক্লাসে যাওয়ার আগে একটু 10 সেকেন্ডের জন্য একটা নিরাপত্তা পালন করব। আমাদের সিনিয়র ভাইয়া আপুরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন এবং কোঠা আন্দোলন করতে গিয়ে ওরা আহত হয়েছেন, অনেকে অনেক ধরনের সমস্যা আছে, তাদের জন্য আমরা ছোট্ট একটু 10 সেকেন্ড আমরা একটু ওদেরকে স্মরণ করব, 10 সেকেন্ড অনলি। ওকে, আমরা তাহলে আজকের মতো ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমরা কোর্স আউটলাইন এবং হচ্ছে কোর্স প্ল্যান নিয়ে আমি ভিডিও বানিয়েছি অনেকগুলা, এগুলো একটু আপনারা দেখে নেবেন। আজকে হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতি দিয়ে আমাদের ফার্স্ট লেকচারটা শুরু করব। খেয়াল করেন, আমরা শুরুতে অল্প থিওরি পড়ে নিব। আমরা জানি থিওরি পড়লে আমরা বোর হই, হ্যাঁ, যেই কারণে আমি থিওরি পার্ট তেমন রাখিনি, জাস্ট মাত্র 5 মিনিট। আমরা 5 মিনিট একটু থিওরি পড়বো, কারণ থিওরি পার্টটা এই জন্য রেখেছি কারণ হচ্ছে আমাদের এমসিকিউ এবং হচ্ছে 1 নাম্বার জ্ঞানমূলক প্রশ্নের জন্য কিন্তু থিওরি থেকে অনেক সময় চলে আসে, যেই কারণে আমরা থিওরি পড়তে যদিও বোর হই, আমি থিওরি তেমন রাখিনি, জাস্ট ইম্পর্টেন্ট কয়েকটা টপিক রেখেছি যেন আমাদের এমসিকিউ এবং হচ্ছে সিকিউ যদিও চলে আসে যেন আমরা ক্লিয়ার করে ফেলতে পারি। ঠিক আছে, আমি 5 মিনিট আপনাদেরকে বলবো, একটু ধৈর্য ধরবেন, কারণ থিওরি পড়তে একটু বোর হই আমরা। ওকে, আমরা যে অধ্যায়টা শুরু করেছি সেই অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি, মানে হচ্ছে নাম্বারিং সিস্টেম। এটার হিস্টোরিটা একটু জেনে নিব, সংখ্যা পদ্ধতির ইতিহাসটা একটু জেনে নিব। সভ্যতা সূচনা সূচলগ্নেই আমাদের হিসাব নিকাশের প্রয়োজন হতো, যখন থেকে আমাদের সভ্যতার সূচনা হয়েছে। ঠিক আছে, তখন যখন আমাদের হিসাব নিকাশের প্রয়োজন হইতো তখন আমরা এই জিনিসটা অনুভব করছি যে আমাদের হিসাব নিকাশটা প্রয়োজন। ওকে, তখন গণনার জন্য নানা রকম উপকরণ, যেমন হাতের আঙ্গুল, নুড়ি পাথর, কাঠি, ঝিনুক, তারপরে হচ্ছে রশির গিট্টু, দেয়ালের দাগ কাটা ইত্যাদি ব্যবহার করে আমরা হচ্ছে যে গণনা করতাম। ঠিক আছে, কারণ তখন গণনা করার মতো এত ক্যালকুলেটর, এত আধুনিক এখন আমরা যেগুলো ব্যবহার করি এগুলো কোনো কিছুই ছিল না। তখন আমরা এই সমস্ত জিনিস ব্যবহার করে আমরা গণনার কাজটা করতাম। ঠিক আছে, সময়ের বিবর্তনে গণনার ক্ষেত্রে বিভিন্ন চিহ্ন ও প্রতীক ব্যবহার শুরু হতে থাকে। খ্রিস্টপূর্ব 3400 সালে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে সর্বপ্রথম গণনার ক্ষেত্র লিখিত হয়। এইটা একটু নোট করে ফেলবেন। হ্যাঁ, সর্বপ্রথম কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? এটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স। ঠিক আছে, পরবর্তীতে পর্যায়ক্রমে মেয়ান, রোমান সংখ্যা, দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, যেটা হচ্ছে এই সংখ্যা পদ্ধতি এখন হচ্ছে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করতেছি। ওকে, আমি এখান থেকে যে 3টা কথা বলবো, নাম্বার 1 কথা হচ্ছে সৃষ্টির শুরু থেকে আমাদের হিসাব নিকাশের প্রয়োজন পড়তো, তখন আমাদের উপকরণ স্বরূপ ছিল হচ্ছে হাতের আঙ্গুল, নুড়ি পাথর, কাঠি, ঝিনুক এবং হচ্ছে রশির গিট্টু এবং হচ্ছে দেওয়ালের দাগ দিয়ে আমরা হিসাব নিকাশ করতাম। খ্রিস্টপূর্ব 3400 সালে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে সর্বপ্রথম গণনা লিখিত হয় এবং পরবর্তীতে পর্যায়ক্রমে ম্যান সংখ্যা, রোমান সংখ্যা এবং হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির ব্যবহার শুরু হয়, যেই পদ্ধতি আমরা স্টিল ওয়ার্ল্ড ওয়াইড আমরা ব্যবহার করতেছি। আমরা এখন আপনাকে যদি বলি ভাই 50 লিখো, আপনি কিন্তু 50 এটা লিখে ফেলবেন, কারণ এটা কিন্তু একটা ডেসিমেল ভ্যালু, আমরা যে পদ্ধতিতে ওয়ার্ল্ড ওয়াইড ছোট থেকে হিসাব নিকাশ করতেছি। ওকে, এখন আসেন সংখ্যা জিনিসটা কি। এটা ক নাম্বার, মানে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। সংখ্যা হচ্ছে এমন একটা উপাদান যা কোনো কিছু গণনা। ঠিক আছে, যেমন তোমরা এখানে এখন লাইভে ক্লাস করতেছো হচ্ছে 66 জন, এইটা হচ্ছে একটা নাম্বার বা হচ্ছে সংখ্যা। এখানে আর বোঝার মতো কেমন কিছু নেই, কারণ এটা অনেকে জানো। ঠিক আছে, সংখ্যা জিনিসটা কি? সংখ্যা হচ্ছে এমন একটা উপাদান যা কোনো কিছু গণনা
পরিমাণ এবং হচ্ছে পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। যেমন একাদশ শ্রেণীতে 243 জন ছাত্র আছে, এখানে 243 কি হচ্ছে একটা সংখ্যা। ওকে, অঙ্ক জিনিসটা কি? অঙ্ক হচ্ছে সংখ্যার একটা ক্ষুদ্রতম অংশ। যেমন তোমরা এখন ক্লাস করতেছো, লাইভে হচ্ছে 64 জন, এই 64-র মধ্যে এই যে 6, 4 এইগুলাই হচ্ছে আলাদা করে এক একটা অঙ্ক। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক কয়টা আছে? অঙ্ক হচ্ছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 10টা অঙ্ক আছে। তার মানে আমরা বুঝতে পারছি সংখ্যা এবং অঙ্ক কি। অঙ্ক হচ্ছে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক। যেমন 64 একটা হচ্ছে সংখ্যা, আর এই 6 আর 4 দুইটা অঙ্ক মিলে একটা সংখ্যা হইছে। আশা করছি বুঝতে পারছেন। আর আমরা বেশিক্ষণ থিওরি পড়বো না, আমরা 2 মিনিট থিওরি পড়ে ফেলছি, আর মাত্র 2 মিনিট থিওরি পড়বো, তারপরে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে পড়ে চলে যাব। সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা আমরা একটু দেখব। আমরা সংখ্যা পড়ছি, কিন্তু সংখ্যা পদ্ধতি কাকে বলে, নাম্বারিং সিস্টেম জিনিসটাকে, এটা আমরা দেখব। কোন সংখ্যাকে লেখা বা প্রকাশের সাহায্যে গাণিতিক হিসাব নিকাশের জন্য ব্যবহৃত পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি হতে পারে এরকম, ঠিক আছে? এগুলো হচ্ছে এক একটা অপারেটর, তারপরে কিছু নিয়ম আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো সকলে জানো, এখানে আমি বেশি সময় নষ্ট করবো না। আমরা একটু সংখ্যা পদ্ধতির প্রকারভেদে চলে আসবো। আমরা কিন্তু এখন আস্তে আস্তে করে পড়া ভিতরে ঢুকতেছি, ঠিক আছে? আমরা কিন্তু এখন আস্তে আস্তে করে ভিতরে ঢুকতেছি। এখান থেকে হচ্ছে আমাদের মেইন আলোচনা শুরু। এতক্ষণ হচ্ছে আমরা একটু ছোট থিওরি পড়ে নিয়েছি। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 ধরনের। এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ এবং হচ্ছে জ্ঞানমূলক দুইটাই প্রশ্ন আসবে, সো এটা একটু ভালোভাবে দেখবেন। সংখ্যা পদ্ধতি কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। আমি আবারও বলছি, সংখ্যা পদ্ধতি 2 ধরনের, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার হচ্ছে এই 4টা। এখন আমরা এখানে একটা ভুল তথ্য আপনাদেরকে পড়িয়ে থাকি। ভুল তথ্যটা কেন পড়াই? কারণ আপনাদের আইসিটি যতগুলা বই আছে সকলেই ভুল পড়াইছে, যে কারণে আমরাও পড়াইতে হয়। কেন এই কথাটা বলছি? পজিশনাল সংখ্যা পদ্ধতি অনেক আছে, 1 থেকে 16 পর্যন্তের কথাই যদি বলি এরকম আছে। তার মধ্যে থেকে আমরা উল্লেখযোগ্য যেগুলা শুধুমাত্র আমাদের কাজে লাগবে সেগুলো আমরা পড়ে থাকি। আমরা পড়ি হচ্ছে শুধুমাত্র এই 4টা, বাইনারি পড়ি, অক্টাল পড়ি, ডেসিমাল পড়ি, আর হচ্ছে হেক্সাডেসিমাল পড়ি। ডেসিমাল কিন্তু আমরা ছোট থেকে পড়ে আসতেছি, হ্যাঁ। আর আমরা এখন পড়বো হচ্ছে বাইনারি, অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমাল। এখন আপনি এই কথাটার দ্বারা কি বুঝাইছেন? আপনি যে বলছেন যে সংখ্যা পদ্ধতি আরো আছে 1 থেকে 16 পর্যন্ত, হ্যাঁ ভাই, সংখ্যা পদ্ধতি আরো আছে। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে 2, 3 নাম্বার আছে হচ্ছে ট্রাইনারি, 4 নাম্বার আছে হচ্ছে হ্যাপটা, 5 নাম্বার পেন্টা, 6 নাম্বার হেক্সা, 7 নাম্বার হ্যাপটা, 8 নাম্বার অক্টা, এই যে অক্টাল। আমরা কিন্তু ওইগুলো পড়ি না, শুধুমাত্র উল্লেখযোগ্য যে কয়টা এই কয়টাই আমরা পড়ি। ওকে, পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা কি কি পড়বো? বাইনারি পড়বো, অক্টাল পড়বো, ডেসিমাল পড়বো, আর হচ্ছে হেক্সাডেসিমাল পড়বো। ওকে, এবার আসেন পজিশনাল বা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি জিনিসটা কি। নন পজিশনাল সংখ্যাটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অঙ্ক সময়ের অবস্থানের উপর নির্ভর করে না। জাস্ট এই কথাটা দেখেন, সংখ্যার মান সংখ্যার অবস্থানের উপর নির্ভর করে না, এটাই হচ্ছে নন পজিশনাল। যেমন আমরা টালিতে নাম্বার গণনা করছি, আপনারা করছেন কিনা জানি না। টালি জিনিসটা এইভাবে কাউন্ট করা হতো, 1 লিখতো এইভাবে, 2 লিখতো এইভাবে, 3 হচ্ছে এইভাবে, 4 হচ্ছে এইভাবে, এবং 5 হচ্ছে 4টা দিয়ে একটা এরকম দিত। এইভাবে হচ্ছে আমরা টালি সংখ্যা পদ্ধতিতে গণনা করতাম। এটা হচ্ছে 5। যদি আমি 7 লিখতাম তাহলে কিভাবে লিখতাম? 3, 4, 5, 6, 7, এভাবে আমরা 7 লিখতাম। যদি আমাকে 12 লিখতে হইতো টালিতে, 12 কিভাবে লিখতাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এইটা হচ্ছে 12, হ্যাঁ, এইভাবে আমরা 12 লিখতাম টালিতে। এটা হচ্ছে আমার 7, এভাবে আমরা টালিতে 7 লিখতাম। এই সংখ্যা পদ্ধতিতে কিন্তু আমাদের অবস্থানটা ডিপেন্ড করতো না, কারণ যে কোনো অবস্থানে আপনি যে কোনোটা বসাইতে পারেন, কারণ এইটাও দেখতে যেরকম এইটাও দেখতে কিন্তু এইরকম। সো এই 5 যদি এইখানে আসে, এই 5 যদি এখানে যায়, বা আপনি এই 2 আগে লিখেন, এতে করে কিন্তু এটা যে 12 এটা কিন্তু ডিফাইনেই থাকবে, নির্দিষ্ট থাকবে, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে না। এই সকল যে সংখ্যা পদ্ধতিগুলো আছে যেগুলো আগে ব্যবহার করা হইতো এগুলো হচ্ছে
নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমি একটা টালি দিয়ে একটা উদাহরণ দিয়েছি, এর আগে এরকমও আছে, যেমন এই যে এটা দ্বারা 7 বোঝায়, এটা দ্বারা 8 বোঝায়, এটা দ্বারা 9 বোঝায়, এই চিহ্ন দ্বারা 10 বোঝায়, এই চিহ্ন দ্বারা 100 বোঝায়, এই চিহ্ন দ্বারা 1000 বোঝায়। এইগুলো আগে ব্যবহার করা হতো যখন ডেসিমাল পদ্ধতি এখনো আসেনি। আমি যদি আপনাদেরকে একটু ব্যাক চলে যাই সংখ্যা পদ্ধতির ইতিহাসে, তাহলে এই জিনিসটা আরো বুঝতে পারবেন। দেখেন, সংখ্যা পদ্ধতি প্রথম শুরু হয় 3400 সালে হায়ারোগ্লিফিক্স, ক্রমান্বয়ে তারপরে পরবর্তীতে পর্যায়ক্রমে ম্যায়ান আসে, রোমান আসে, দশমিক সংখ্যা পদ্ধতি আছে। দশমিক সংখ্যা পদ্ধতি কিন্তু আরো অনেক পরে আসছে। দশমিক সংখ্যা পদ্ধতির আগে আমরা হচ্ছে এইভাবে হিসাব নিকাশ করতাম, ঠিক আছে। এই যে এইটা দ্বারা আমরা 100 বুঝতাম, এই যে এই সাইনটা দ্বারা 100 বুঝতাম। আমাদের যদি 1000 লেখার প্রয়োজন হইতো আমরা এইভাবে লিখতাম, ঠিক আছে। 10,000 লেখার প্রয়োজন হলে আমরা এইভাবে লিখতাম, ঠিক আছে। ওকে, এবার আসেন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে, মনে করেন আমি লিখবো হচ্ছে 64। এখন আমরা জানি এটা হচ্ছে কি একক স্থানীয় অঙ্ক, আর এটা কি দশক স্থানীয় অঙ্ক। আমি যদি এই সংখ্যাগুলার অঙ্কগুলা যদি চেঞ্জ করে দিই, যেমন এককেরটা যদি দশকে নিয়ে আসি আর দশকেরটা যদি এককে নিয়ে যাই, তাহলে কিন্তু সংখ্যাটার মান পরিবর্তন হয়ে যাবে। যদি এরকম অঙ্কগুলা চেঞ্জ করাতে সংখ্যাগুলোর মান পরিবর্তন হয়ে যায়, তাকে আমরা বলবো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনালে যদি আরেকবার আসেন, আপনি কিন্তু দেখেন এটাকে যদি চেঞ্জ করেন, এটাকে এখানে নিয়ে আসেন, এটাকে এখানে নিয়ে আসেন, সে যে 12 এটা কিন্তু চেঞ্জ হবে না। যে কারণে এটাকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা। কি সংখ্যা হচ্ছে অবস্থানের উপর নির্ভর করবে না, যে কোনো অবস্থানে রেখে আপনি কাজ করতে পারবেন। আর পজিশনাল হচ্ছে অবস্থানের উপর নির্ভর করবে, যে অবস্থানের উপর নির্ভর করবে। যেমন এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। আমি যদি এটাকে একটু চেঞ্জ করে দিই তাহলে কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে 64 আর এটা হচ্ছে 46। আশা করছি বুঝতে পারছেন পজিশনাল কি এবং হচ্ছে নন পজিশনাল কি। একটু অনুগ্রহ করে যারা লাইভে যুক্ত আছেন আমাকে জানিয়ে দিবেন পজিশনাল এবং হচ্ছে নন পজিশনাল নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা। পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা। আমরা হচ্ছে এখন আস্তে আস্তে করে আমাদের মেইন আলোচনায় ঢুকবো। আচ্ছা, আরেকটা কাজ আপনারা করবেন, আমি নাম্বারিং সিস্টেমের মেইন আলোচনায় যাওয়ার আগে আপনারা 25 ব্যাচ কারা আছেন এবং হচ্ছে 24 ব্যাচ কারা আছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন। 25 ভাইয়া ক্লাস নোট করতে হবে। মুজিবুর রহমান, ক্লাস আপনি চাইলে এখনো নোট করতে পারেন, পরবর্তীতে রেকর্ড দেখেও নোট করতে হবে। নোট করতে হবে মাস্ট, নোট করে গ্রুপে জমা দিতে হবে মাস্ট। আচ্ছা, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 25 ব্যাচ কারা এবং হচ্ছে 26 ব্যাচ কারা একটু অনুগ্রহ করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত ভর্তি হননি, আমাদের ফ্রি লাইভ ক্লাসটা দেখতে পাচ্ছেন, তারা দ্রুত ভর্তি হয়ে যাবেন। আমাদের ক্লাস কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে এবং রুটিন কিন্তু আমাদের পেজে পিন করা আছে, রুটিনটা ওইখান থেকে কালেক্ট করে নেবেন, ঠিক আছে। 25 ওয়াও, ম্যাক্সিমাম 25। আচ্ছা, আলামিন বলছেন নন পজিশনাল এই বিষয়টি আরো একবার বলেন স্যার। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা যেহেতু বলছি বেসিক থেকে পড়বো, বেসিক থেকে। নন পজিশনালে হচ্ছে ভাইয়া জাস্ট তুমি এই কথাটা মনে রাখবা, সেটা হচ্ছে নন পজিশনের অঙ্ক সমূহ অবস্থানের উপর নির্ভর করে না। ছোট সময় কি তুমি ব্রাক স্কুলে কাঠি দিয়ে গণনা করছো? আমি পড়েছি, আমি যে ব্রাক স্কুলে পড়তাম, এই ব্রাক স্কুলে কাঠি নিয়ে যেতে হতো, 100টা কাঠি এরকম একটা এতে বাজার করে 100টা কাঠি নিয়ে যেতাম, কাঠি দিয়ে পড়াইতো, এই কাঠি দিয়ে যুগ শিখাইতো যে এই যে তোমার কাছে 5টা কাঠি, এই যে তোমার কাছে 5টা কাঠি, এখন কয়টা কাঠি হয়েছে, তখন গুনে দেখতাম এরকম একটা একটা করে 10টা কাঠি। হ্যাঁ, কিরকম, এই যে 5টা কাঠি এরকম লিখতাম, 1 2 3 4 5, এই 5টা 1 2 3 4 5, এই 5টা যোগ করলে হবে কটা, 10টা, ঠিক আছে। এই 5টা কাঠি আর এই 5টা কাঠি তুমি যদি যোগ করো তাহলে কয়টা কাঠি হবে, 4 5 6 7 8 9 10। এটা হচ্ছে তাদের যোগফল। হ্যাঁ, এই কাঠিগুলা আর এই কাঠিগুলা আমি যদি যোগ করি, যোগ পাবো এইটা পাবো। এটা আগে যখন দশমিক সংখ্যা পদ্ধতি এখনো সৃষ্টি হয়নি, তখন এই সকল সংখ্যা পদ্ধতি নিয়ে হিসাব নিকাশ করা হতো। এইটাকে তখন তারা 10 বুঝতো। হ্যাঁ, কাঠিগুলা, এটাকে বলা হচ্ছে নন পজিশনাল। কারণ হচ্ছে এখানেতে যে কাঠিগুলা দিয়ে তুমি যে হিসাব করছো, এটা কিন্তু পজিশনের উপর নির্ভর করে না। যদি এই কাঠিকে এখানে দাও আর এই কাঠিকে এখানে দাও, এতে করে কিন্তু এটা যে 10 এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে না। তার মানে তার পজিশনের উপরে কোনো কিছু নির্ভর করতেছে না। কিন্তু পজিশনালে আসো, পজিশনে কিন্তু তার পজিশনের উপর নির্ভর করতেছে। ওকে, আমরা এখানে চলে আসি। ম্যাক্সিমাম 25, 26 ব্যাচের কেউ নেই। এটা হচ্ছে একটা বড় উইক পয়েন্ট, কারণ 26 ব্যাচের কেউ নেই কেন জানেন? আছে কিন্তু অল্প। কারণ কি জানেন, তারা ভাবতেছে কি আমার হাতে এখনো হিউজ টাইম আছে।
আমরা স্টুডেন্টরা এই একটা কত বড় ভুল করি যেটা আমরা নিজেরাও জানি না, কিন্তু সময় যে বিদ্যুতের গতিতে এগিয়ে যাবে তুমি বুঝতেও পারবে না সময় কিভাবে চলে গেছে। তুমি জাস্ট চিন্তা করো, আমার কাছে মনে হচ্ছে গত এই কয়েকদিন আগে হ্যাপি নিউ ইয়ার গেছে আমার কাছে মনে হচ্ছে, কিন্তু আজকে কিন্তু জুলাইয়ের কত তারিখ, 15 তারিখ, মানে হচ্ছে 7 মাস গিয়ে আবার 15 দিন চলে যাচ্ছে। হ্যাঁ, 6 মাস গিয়ে 15 দিন চলে যাচ্ছে। কিভাবে কিভাবে হাফ ইয়ার চলে গেছে কিন্তু টের পাইনি, এইভাবে কিন্তু সময় চলে যাবে। তো 26 বেস তুমি ভাবতেছো আমার হাতে এখন হিউজ টাইম আছে, এখনই সিরিয়াস হবো না, তুমি কিন্তু লসে পড়ে যাবা। 25 ব্যাচ কেন সিরিয়াস? কারণ সে জানে আমার হাতে সময় কম। 25 ব্যাচের দিন যত যাবে সে তত সিরিয়াস হবে, কিন্তু 26 ব্যাচ সিরিয়াস হবে না, কারণ সে জানতেছে সময় নাই। এই ভুলটা কিন্তু আমরা মেজরিটি স্টুডেন্ট করে থাকি। ওকে, একই ছকের মাধ্যমে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি দেখানো হয়েছে। ঠিক আছে, আমরা শুরুতেই বলেছিলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আমরা এই 4টা পড়বো। একটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, যার বেস বা ভিত্তি হচ্ছে কত 2, এবং এটা রেঞ্জ কত, রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। এই দুইটা ভিত্তি মানে এখানে দুইটা অঙ্ক, এই অঙ্ক নিয়ে হচ্ছে এই বাইনারি সংখ্যা পদ্ধতি গঠিত হয়। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন এই যে এখানে একটা সংখ্যা পদ্ধতি, এখানে কিন্তু 1 0 ছাড়া অন্য কোনো অঙ্ক নাই এবং তার বেস কত 2, যেই কারণে হচ্ছে এটা একটা বাইনারি নাম্বার। আপনাদের কাছে আমার প্রশ্ন, 1 0 2 0 1 এটা কি একটা বাইনারি নাম্বার? একটু কমেন্ট করে জানিয়ে দেন তো, এটা কি একটা বাইনারি নাম্বার? শুধু হলে এস বলেন, না হলে নো বলেন। ইজ ইট বাইনারি নাম্বার? হলে এস বলেন, না হলে নো বলেন। এটা কি একটা বাইনারি নাম্বার? না। সানজিদা আক্তার সঞ্জু, আপনার একটা ছোট্ট বিচার আছে। আপনাকে আমি দেখলাম একটা কমেন্টে লিখছেন যে ফ্রি। মনটা আরো বড় করতে হবে। হ্যাঁ, মনটা অনেক বড় করতে হবে আমাদের। আপনি ফ্রি কথা শুনে যে আমি 100 টাকা দিয়ে ভর্তি হলাম, ভাইয়া এখন ফ্রিতে পড়াবে, এটা কি হতে পারলো? মনটা বড় হতে হবে, সবাইকে শিখার জন্য মন থাকতে হবে যে হ্যাঁ আমি ভর্তি হয়েছি পেমেন্ট করে, অন্য কেউ যদি ফ্রিতে শিখে সমস্যা নেই তো আমাদের, তাই না? আচ্ছা, এটা আমি এমনিতে বললাম। ওকে, এটা এই জন্য বললাম আমাদের মন বড় করতে হবে আমাদের। আচ্ছা, এটা একটা বাইনারি নাম্বার না, কারণ কি? কারণ বাইনারি নাম্বারের রেঞ্জ কত 0 থেকে 1 পর্যন্ত। এই 0 আর 1 এই দুইটা বিট বা এই দুইটা অঙ্ক ব্যতীত অন্য কোনো অঙ্ক বাইনারি নাম্বার সিস্টেমে ব্যবহার করা যাবে না। যদি আমি ব্যবহার করি সে বাইনারি নাম্বার হবে না, তার মানে এটা কিন্তু একটা বাইনারি নাম্বার না। উত্তর হচ্ছে নো। ওকে, পরেরটায় আসেন। অক্টাল সংখ্যা পদ্ধতি, যার বেস বা ভিত্তি হচ্ছে কত 8, রেঞ্জ হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। এই 8টা সংখ্যা নিয়ে হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। ওকে, এই 8টা সংখ্যা নিয়ে হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। ঠিক আছে, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8, যার রেঞ্জ হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। এই 8টা সংখ্যা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এখান থেকে একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে বেস বা ভিত্তি জিনিসটা কি? এখান থেকে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে বেস বা ভিত্তি জিনিসটা কি? বেস বা ভিত্তি জিনিসটা হচ্ছে, ওকে, বেস বা ভিত্তি জিনিসটা হচ্ছে একটা নাম্বার সংখ্যা পদ্ধতিতে কতগুলো অঙ্ক থাকবে, এইটাই হচ্ছে তার বেস বা হচ্ছে ভিত্তি। যেমন দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত 10। এখানে কিন্তু আপনি দেখেন 10টা অঙ্ক আছে। অঙ্ক শুরু হয়েছে কত থেকে 0 থেকে কত পর্যন্ত 9 পর্যন্ত। এই 10টা অঙ্ক মিলে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। তারপর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যার বেস বা ভিত্তি হচ্ছে 16। এখানে কিন্তু 16টা অঙ্ক আছে। কত থেকে শুরু 0 থেকে 9 পর্যন্ত, তারপরে আবার এ থেকে এফ পর্যন্ত। আমি এই জিনিসটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো, কারণ এই জিনিসটা একটু আমাদের দরকার। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, হেক্সার ভিত্তি কত 16। সংখ্যাগুলো কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে হচ্ছে এ, তারপরে বি সি ডি ই এফ। এখন এখানে প্রশ্ন হতে পারে অনেকের মনে যে আমি যখন অক্টাল সংখ্যা পদ্ধতি পড়েছি তখন রেঞ্জ পড়েছি কত থেকে 0 থেকে 7। যখন আমি ডেসিমেল সংখ্যা পদ্ধতি পড়েছি তখন তার রেঞ্জ পড়েছে 0 থেকে 9। যেহেতু আমি হেক্সাডেসিমাল পড়তেছি, হেক্সার রেঞ্জ তো হওয়ার কথা ছিল 0 থেকে 15, রাইট?
আপনার মনে এমনটা প্রশ্ন আসতে পারে। এটা এক্স্যাক্টলি 0 থেকে 15 পর্যন্তই, হেক্সাডেসিমাল কিন্তু 0 থেকে 15 পর্যন্তই। এখন প্রশ্ন হতে পারে যদি 0 থেকে 15 পর্যন্ত হয়ে থাকে তার রেঞ্জ, তাহলে আমি 9-এর পরে 10, 11, 12 এরকম না লিখে কেন আমি ABCD লিখছি? এটার কারণ হচ্ছে এখানে কিন্তু প্রতিটা এক একটা কোড, এখানে প্রত্যেকটা এক একটা কি কোড। কোড জিনিসটা কি আমরা আরো সামনে গিয়ে পড়বো, ঠিক আছে? আমরা এখন যদি পড়ি তাহলে পড়ার ট্র্যাক হারিয়ে ফেলবো। আমরা কোড জিনিসটাকে সামনে পড়বো, এগুলো হচ্ছে এক একটা কোড। হ্যাঁ, এখন আমি যদি 9-এর পরে 10 লিখি তখন কিন্তু এখানে দুইটা অঙ্ক চলে আসবে, ঠিক আছে? সে ফর এক্সাম্পল আমি একটা হেক্সাডেসিমাল নাম্বার লিখতেছি, মনে করেন A23, এইটা হচ্ছে একটা হেক্সা ভ্যালু, ঠিক আছে? এখন আমি যদি এ না লিখে আমি যদি 10 লিখি তখন 1023 এই মানটা চলে আসবে, রাইট? রাইট। এখন আমি যখন এই মানটা নিয়ে কাজ করব তখন কি আমি 10 কে একসাথে মান ধরবো, পরে এগুলাকে আলাদা করে ধরবো? এখানে কিন্তু একটা ঝামেলা তৈরি হয় যে আমি কি 10 কে একটা মান ধরবো না এই 1 আর 0 কে আলাদা আলাদা করে ধরবো। এই সমস্যাটা এড়ানোর জন্য 10-এ যেহেতু দুইটা অঙ্ক, এই 10-কে এ লেখা হয়। এই চারটা মনে রাখবেন, 10-কে এ লেখা হয়, 11-কে বি লেখা হয়, 12-কে সি লেখা হয়, 13-কে ডি লেখা হয়, 14-কে ই লেখা হয় এবং 15-কে হচ্ছে এফ লেখা হয়। কেন লেখা হয় এটা আমি আরেকবার বলতেছি, এটা কখনোই ভুলবেন না, কারণ এই জিনিসটা আপনাদের বারবার প্রয়োজন হবে। আমি আবারও বলছি, আমি যদি একটা হেক্সা ভ্যালু লিখি এরকম যে 1204, এইটা একটা ভ্যালু লিখলাম হেক্সাডেসিমাল ভ্যালু, আরেকটা ভ্যালু লিখলাম হচ্ছে B04। হ্যাঁ, এই দুইটা সংখ্যা পদ্ধতির পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমি কিন্তু এই জায়গার মধ্যে আমি বুঝতে পারবো না যে এই 1 আর 2 কি একটা কোড না এগুলো আলাদা আলাদা এক একটা কোড, কিন্তু আমি এই জায়গায় বুঝতে পারতেছি কি বি একটা কোড, 0 একটা কোড, 4 একটা কোড। তুমি যখন বি কে বি না লিখে 12 লিখবা তখন কিন্তু এটা আলাদা আলাদা কোড বুঝাবে, 1 একটা কোড বুঝাবে, 2 একটা কোড বুঝাবে। আর তুমি যখন 12-কে বি লিখবা তখন শুধু একটা কোড বুঝাবে। এই সমস্যাটা এড়ানোর জন্য আমরা হেক্সাতে 10-কে এ লিখবো, 11-কে বি লিখবো। ওকে, এটা একটু মনে রাখবেন। আশা করি বুঝতে পারছেন আমরা হেক্সাতে এই কাজটা কেন করব। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু এখানে একটা ছোট চার্ট দেখে নিব এবং এইখান থেকে আমাদের মেন আলোচনায় চলে যাব। এই চার্টটার দিকে একটু সকলে ভালোভাবে খেয়াল করবেন। এই চার্টটাই হচ্ছে মেন আপনাদের আলোচনা। এই চার্টটা কেন, কিভাবে, এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি জানতে পারেন, নাম্বারিং সিস্টেম জিনিসটা আপনি আর কখনো ভুলবেন না। ওকে, দেখেন আমি যে চারটা সংখ্যা পদ্ধতির কথা বলেছি, চারটা সংখ্যা পদ্ধতি উপরে লিখে রাখছি এবং আমি যে কথাটা বারবার বলছি ডেসিমেল সংখ্যা পদ্ধতি, যেটা হচ্ছে আমরা ছোট থেকে পড়ে আসছি এবং সারা দেশ সারা বিশ্ব এই সংখ্যা পদ্ধতি দিয়েই হিসাব নিকাশ করে থাকেন। বাইনারি কিন্তু আমরা এতদিন পড়ি নাই, অক্টালও পড়ি নাই, হেক্সাডেসিমালও পড়ি নাই, কিন্তু আজকে থেকে আমরা এগুলো পড়বো এবং কোথায় কিভাবে কাজে লাগাবো সেটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখতে পারবো। ওকে, যেমন আপনাকে যদি বলা হয় 12 লিখতে, আপনি কিন্তু 12 লিখে ফেলবেন, কারণ আপনি জানেন 1 10 2 12, ছোট সময় পড়ছেন যে 1 আর 2 দিলে 12 হবে। এখন আপনাকে যদি আমি বলি যে অক্টালে 12 মানে কত, আপনি কি এটা বলতে পারবেন? না, আপনি বলতে পারবেন না, কারণ আপনি এটা জিনিসটা শিখেন নাই। অক্টালে 12 মানে হচ্ছে 14, আর হেক্সাডেসিমালে 12 মানে হচ্ছে সি, বাইনারিতে 12 মানে হচ্ছে 1100। এখন এই জিনিসটা কেমনে আসলো, কিভাবে আসলো, এটা আমরা কিভাবে বের করব, সেই মেন জিনিসটাই আমরা এখান থেকে আলোচনা করব। আমি এই কথাটা আবারও রিপিট করতেছি, কারণ এই জিনিসটা আমাকে ভালোভাবে বুঝতে হবে। আমি রিপিট করতেছি, আপনাকে যদি বলা হয় ডেসিমাল পদ্ধতিতে 8 লিখো, তুমি কিন্তু এভাবে 8 লিখে ফেলবা, ঠিক আছে? কিন্তু তোমাকে যদি বলা হয় ডেসিমাল পদ্ধতিতে অক্টালে 8-এর মান কত হবে, এটা কিন্তু তুমি লিখতে পারবে না। সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করব, কিভাবে লিখবো, কিভাবে জানবো, সেটাই আমরা শিখব। এই জিনিসটা যাওয়ার আগে আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন। আমরা বাংলা ভাষা, এই ভাষাটা কি ছোট থেকে পড়ে আসছি, মায়ের ভাষা, এই ভাষায় আমরা কথা বলে এই ভাষাটা আমরা জানি। তোমাকে যদি বলা হয় চাইনা ভাষা,
তাহলে কি তুমি বলতে পারবা? বলতে পারবে না। সেম ডেসিমেল, যেহেতু আমরা ছোট থেকে এই সংখ্যা পদ্ধতি পড়ে আসছি, এই সংখ্যা পদ্ধতি আমরা যোগ করছি, বিয়োগ করছি, গুণ করছি, ভাগ করছি, যত হিসাব নিকাশ আছে সবগুলো আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে করি। এর জন্য কিন্তু আমরা বাকিগুলো দিলে আমি পারবো না। বাংলা ভাষা ছোট থেকে পড়ে আসছি, এটা আমি পারবো। চাইনা ভাষা পড়ি না, এটা আমি পারবো না। কিন্তু আমি পারবো। কিভাবে পারবো? এই বাংলা ভাষাটাকে যদি আমি চাইনাতে ট্রান্সলেট করি তাহলে আমি বুঝতে পারবো, হ্যাঁ এটা হচ্ছে এই জিনিস। ঠিক আছে, মনে করেন চাইনাতে এমন একটা লেখা লিখলো, তুমি কেমন আছো। আচ্ছা, আমি নিজেও ভুলে গেছি চাইনা লেখাটা, একসময় পারতাম। যাক, আচ্ছা মনে করেন এটা হচ্ছে একটা চাইনা লেখা তুমি, ঠিক আছে, আর বাংলাতে হচ্ছে এটা তুমি। এখন তোমাকে আমি এই লেখাটা দিলাম, এটা কত তুমি কি জানো? না, কারণ তুমি তো চাইনা ভাষা জানো না। সেম আমি বাইনারিতে মনে করি তোমাকে এই নাম্বারটা দিলাম, এই নাম্বারটা কত তুমি এটা জানো? না, কারণ তুমি তো বাইনারি নাম্বার পড়ো নাই। কিন্তু তোমাকে যদি বলা হয় 12, তাহলে তুমি ঠিকই বুঝে যাবা, হ্যাঁ এটা হচ্ছে 12। ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু এই নাম্বারটা পড়ো না, এই নাম্বারটা জানবা না। সেম তুমি এই চাইনা লেখাটা পড়ো নাই, তুমি জানবা না। বাংলা তুমি পড়ছো, তুমি জানো। এখন আমি যদি এই লেখাটা কি এটা যদি জানতে চাই, তাহলে আমাকে কি ব্যবহার করতে হবে? ট্রান্সলেটর ব্যবহার করতে হবে। আমি আবারও বলতেছি, এই ভাষাটা হচ্ছে একটা চাইনা ভাষা, এই ভাষাটায় কি লিখছে এটা আমি জানি না। যদি আমি জানতে চাই, আমাকে কি ব্যবহার করতে হবে? ট্রান্সলেটর। এই কথাটাকে যদি আমি ট্রান্সলেট করি তাহলে আমি বুঝতে পারবো আসলে এই কথাটা কি এক্সাক্ট। তুমি এই নাম্বারটা কি জানো না, কিন্তু এই নাম্বারটাকে তুমি যদি ডেসিমেলে কনভার্ট করো, কি করো? কনভার্ট করো, তাহলে কিন্তু তুমি ঠিকই জানতে পারবা এই নাম্বারটা কি। তার মানে আমার এখানে একটা নতুন কথা আসছে, কনভার্টার। আমরা যেটা সামনে পড়বো, নাম্বার কনভার্টার। নাম্বার কনভার্ট করব, একটা নাম্বার থেকে আর একটা নাম্বারে কনভার্ট করব। বাইনারি থেকে হেক্সাতে কনভার্ট করব, হেক্সা থেকে বাইনারিতে কনভার্ট করব, বাইনারি থেকে অক্টালে কনভার্ট করব, এরকম আমরা কনভার্ট করব। ওকে, কনভার্সন জিনিসটা আমরা এখন শিখব। দেখেন আমাদের কয় ধরনের কনভার্সন আছে? আমাদের 12 ধরনের কনভার্সন আছে। কয় ধরনের কনভার্সন? কনভার্টার 12 ধরনের কনভার্টার। কি কি আমরা শিখবো? হচ্ছে প্রথমে ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল দুইটা। তারপরে শিখবো বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি। তারপরে শিখবো হচ্ছে হেক্সা থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা। তারপরে ডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সা, হেক্সা থেকে ডেসিমাল। তারপর অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল। এই হচ্ছে আমার 12টা নাম্বারিং কনভার্টার। আমরা 12টাই শিখবো। এখন আমি এই যে একটু কথা বললাম, আপনাদের মাথা মনে হয় অলরেডি ঘুরায় গেছে যে এইভাবে আমরা কোনটা থেকে কোনটা কেমনে মনে রাখবো, এত এত কনভার্সন। সো মাচ ইজি, জাস্ট মাত্র 3টা টেকনিক মনে রাখলেই তুমি সমস্ত নাম্বারিং সিস্টেম আজীবন ভুলবা না। শুধুমাত্র 3টা টেকনিক, যে টেকনিক নিয়ে আমি এখন আস্তে আস্তে আলোচনা করব। ওকে, শুরুতে আমরা দেখবো হচ্ছে ডেসিমেল টু আদার। শুরুতে আমরা কি দেখব? ডেসিমেল টু আদার, যে একটা ডেসিমেল সংখ্যাকে কিভাবে আমি বাইনারিতে কনভার্ট করব, কিভাবে আমি অক্টালে কনভার্ট করব, কিভাবে আমি হেক্সাডেসিমালে কনভার্ট করব। নাম্বারটা কি? ডেসিমাল। এই নাম্বারটাকে আমি কিসে কনভার্ট করব? বাইনারিতে, অক্টালে, হেক্সাডেসিমাল। যদি না বোঝো আর একটু ভালো করে বোঝাই। তুমি কোন ভাষা পারো? বাংলা ভাষা। এখন তুমি চাচ্ছ এই বাংলা ভাষাকে চাইনাতে কনভার্ট করতে, জাপানি ভাষায় কনভার্ট করতে। তারপরে মেয়েদের একটা পছন্দের ভাষা আসে, সেটা হচ্ছে কি? কোরিয়ান ভাষা। হ্যাঁ, মেয়েদের একটা কি ভাষা আছে? কোরিয়ান ভাষা। কোরিয়ান ছেলেদেরকে অনেক পছন্দ করে আমাদের বাংলাদেশি মেয়েরা, সকলেই না আবার। আচ্ছা যাক, আপনি মনে করেন বাংলা ভাষা জানেন, এখন বাংলাটাকে কি করবেন? চাইনাতে কনভার্ট করবেন, জাপানিজ ভাষায় কনভার্ট করবেন, কোরিয়ান ভাষায় কনভার্ট করবেন। এক্সাক্ট সেম কাজ আমি ডেসিমেল সংখ্যা পদ্ধতি জানি, কারণ ছোট থেকে পড়ে আসছি। এই নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করা শিখবো, অক্টালে কনভার্ট করা শিখবো, ডেসিমালে কনভার্ট করা শিখবো। সে ফর এক্সাম্পল একটা ডেসিমেল ভ্যালু মনে করেন 133। এটা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু 133। এইটার সম বাইনারি ভ্যালু কত হবে এটা আমরা দেখব। এটার সম অক্টাল ভ্যালু কত হবে এটা আমরা দেখব। এটার সম হেক্সা ভ্যালু কত আসে এটা আমরা দেখব। জাস্ট মাত্র একটা মেথডে। আমরা যদি একটা মেথড মনে রাখতে পারি তাহলে আমাদের এই নাম্বার সিস্টেমটা আমাদের একদম ইজি হয়ে যাবে। আচ্ছা, নাম্বারিং সিস্টেমে যাওয়ার আগে আমি একটু আপনাদের কমেন্টগুলো দেখে নিই। আপনাদের কমেন্টের আমি সময়ই পাচ্ছি না।
আচ্ছা, ছোটভাবে আরেকবার দিতে চাই, যারা এখনো ভর্তি হননি, আমরা কিন্তু একদম বেসিক থেকে পড়বো, বেসিক থেকে আমরা পড়বো। যারা এখনো ভর্তি হননি দ্রুত ভর্তি হয়ে যাবেন কোর্সে, যারা এখনো ভর্তি হননি দ্রুত ভর্তি হয়ে যাবেন। ওকে, দেখেন, হ্যাঁ প্রথম অধ্যায়গুলো হবে। এই যে আপনি মাঝখানে এসে প্রশ্ন করতেছেন, আপনি একটু আমাদের আগের শিডিউলগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, আমরা কোন কোন পদ্ধতিতে আমরা হচ্ছে ক্লাসগুলা এগিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, এই যে ক্লাস রুটিন, এটা কিন্তু আমি গ্রুপে দিয়ে দিয়েছি এবং হচ্ছে আমাদের পেজেও পিন করা আছে। আমরা শুরুতে হচ্ছে নাম্বারিং সিস্টেম পড়বো, নাম্বারিং সিস্টেমের পরে পড়বো হচ্ছে আমরা সেকেন্ড চ্যাপ্টার, এই যে নেটওয়ার্কিং এবং হচ্ছে ডাটা কমিউনিকেশন, আমরা সেকেন্ড চ্যাপ্টার পড়বো। মানে প্রথম পড়বো তৃতীয় অধ্যায়, তারপরে দ্বিতীয় অধ্যায়, তারপরে চতুর্থ অধ্যায়, তারপরে প্রথম অধ্যায়, তারপরে পঞ্চম অধ্যায়। আমি সিকোয়েন্সটা এইভাবে কেন সাজাইছি, এটা অনেকে প্রশ্ন করতে পারেন যে সিকোয়েন্সটা ভাই এইভাবে কেন, যে প্রথমে 3, তারপরে হচ্ছে 2, তারপরে 4, তারপরে 1, তারপরে 5। আপনি সিকোয়েন্সটা এইভাবে কেন সাজিয়েছেন? সিকোয়েন্সটা এইভাবে সাজিয়েছি এই জন্যই, কারণ কলেজে প্রথম বর্ষ বা প্রথম সাময়িক পরীক্ষায় যে অধ্যায় দিয়ে শুরু করে, প্রত্যেকটা কলেজে দেখবেন 3 অধ্যায় দিয়ে শুরু করছে। এই অধ্যায়ে ক্লাস টেস্ট হয়, এই অধ্যায়ে পরীক্ষা হয়। এখন আমি যদি 1 অধ্যায় দিয়ে শুরু করি, আমি যদি 3 অধ্যায় না পড়াই, যাদের কলেজে পরীক্ষা আছে তারা কিন্তু পারবেন না। কলেজে এই সিকোয়েন্সে পড়ে, যে কারণে আমি ওই সিকোয়েন্সে পড়াচ্ছি, যেন আপনাদের পরীক্ষা, কলেজের পরীক্ষাগুলো সহজে ইজিলি হ্যান্ডেল করতে পারেন। ওকে ওকে, আমি ক্লাস শিডিউলটা দিয়ে দিয়েছি, এখান থেকে দেখে নেবেন। ওকে, আমরা যেটা শিখছি সেটা হচ্ছে ডেসিমাল টু আদার। আমি আবারও বলতেছি, একটু সকলে এখন একটু অ্যাটেনশন দিবেন, আশেপাশে যদি কিছু থাকে এগুলো বাদ দিয়ে দিবেন। আমরা শুধুমাত্র একটা মেথড মনে রেখে ডেসিমেল থেকে আদার যে কোনো নাম্বার সিস্টেমে একটা নাম্বার কনভার্ট করে ফেলবো, মাত্র একটা মেথড। মেথডটা কি? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটা নাম্বার যদি পূর্ণ সংখ্যা হয় আমরা কি কি ভাবে এটাকে কনভার্ট করব। নাম্বার 1, এই কন্টেন্টটা গুলো একটু মনে রাখবেন। নাম্বার 1 এর কাজ কি? যেই সংখ্যাটাকে আমি কনভার্ট করব, এই সংখ্যাটিকে টার্গেট সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করব। সে ফর এক্সাম্পল, একটা ডেসিমেল ভ্যালু 231, এটাকে আমি কনভার্ট করব মনে করেন বাইনারিতে। কিসে কনভার্ট করব? বাইনারিতে। আমি বেস দেখে বলে দিচ্ছি বাইনারিতে কনভার্ট করব। কিসে আছে? ডেসিমেলে। কনভার্ট করব কিসে? বাইনারিতে। আমার 1 নাম্বার স্টেপের কাজ কি? 1 নাম্বার স্টেপের কাজ হচ্ছে সংখ্যা থেকে, সংখ্যাটা কোনটা? এই যে সংখ্যাটা, টার্গেট সংখ্যা, মানে তুমি কোন সংখ্যায় নিব কিসে? বাইনারি। বাইনারির বেস দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। বাইনারির বেস কত? 2। এই যে আমি তাহলে ভাগ করি, দেখেন এই যে একটা সংখ্যা নাম্বার 256। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে টার্গেট সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করতে হবে। টার্গেট সংখ্যা পদ্ধতির বেস কত? বেস হচ্ছে 2, তার মানে এটাকে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। ওকে, এতটুকু ক্লিয়ার? এতটুকু আশা করছি ক্লিয়ার। হ্যাঁ, কি করতে হবে? 1 নাম্বার কাজ কি? 1 নাম্বার কাজ হচ্ছে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে টার্গেট সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করতে হবে। বেস কত? 2। ওকে, 2 দ্বারা ভাগ করতেছি। 2 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপের কাজ হচ্ছে ভাগফলকে নিচে আর ভাগশেষকে ডানে লিখতে হবে। ভাগফল কোথায় লিখবো? নিচে। 2 দিয়ে যদি 256কে ভাগ করি, ভাগফল কত আসবে? 128। ভাগফলকে কোথায় লিখবো আমি? নিচে। এই যে আমি ভাগফলকে নিচে লিখছি। ভাগশেষকে কোথায় লিখবো? ডানে। 256কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, ভাগফল 128 আসবে আর ভাগশেষ হবে হচ্ছে 0। ওকে, এই যে আমি ভাগশেষটা ডানে লিখে দিছি। ওকে, এই জিনিসটা দেখেন বুঝতে পারছেন কিনা? যে সংখ্যাটা ছিল এটাকে তার বেস দিয়ে ভাগ করছি, ভাগফলকে কোথায় লিখছি? নিচে। আমি যদি 256কে 2 দিয়ে ভাগ দিই, ভাগফল হবে হচ্ছে 128 আর ভাগশেষকে লিখতে হবে ডানে। ভাগশেষ হচ্ছে 0, যে ভাগশেষকে লিখে দিলাম ডানে। এই কাজটা, প্রক্রিয়াটা ততক্ষণ চলবে যতক্ষণ না ভাগফল 0 আসে। এই প্রক্রিয়াটা ততক্ষণ চলবে যতক্ষণ না ভাগফল 0 আসে। তাহলে আমরা এই প্রক্রিয়াটা চালাইতে থাকি। আবারও 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে 128কে ভাগ দিলে কত হবে? 64, ভাগশেষ 0। আবার যদি 2 দিয়ে ভাগ দেই, ভাগফল হবে হচ্ছে 32, ভাগশেষ 0। আবার যদি 2 দিয়ে ভাগ দেই, ভাগফল হবে হচ্ছে 16, ভাগশেষ হচ্ছে 0। আমি কি এখানে স্টপ করে দিব? না, আমাকে বলছে এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ না ভাগফল কত আসবে? 0। এই যে হচ্ছে আমার ভাগফল, ভাগফল যতক্ষণ না
শূন্য আসবে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে। তাহলে আমি চালাই, 2 দিয়ে যদি ভাগ করি কত আসবে, 8 দুগুণে 16 বাক্সের শূন্য, 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 4 দুগুণে 8 বাক্সের শূন্য, 2 দিয়ে ভাগ দিলে 2 দুগুণে 4 বাক্সের শূন্য, 2 দিয়ে ভাগ দিলে 2 একে 2 বাক্সের শূন্য, 2 দিয়ে ভাগ দিলে। এইখানে একটা জিনিস মজার আছে, যখন দেখবেন এই ভাজ্যটা বড় হয়ে যায় আর যাকে ভাগ করতেছেন ভাজক এটা যদি ছোট হয়, তাহলে এখানে আপনি শূন্য দিবেন আর এই ভাজকটা এখানে লিখে ফেলবেন। এই জিনিসটা আমি আবারও বলি, খেয়াল করেন। আচ্ছা, আমি এখানে নিচে চলে আসছি, আপনারা দেখতেছেন না, ঠিক আছে। আমি এটা একটু ছোট করে উপরে লিখি, হ্যাঁ, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। 256 আমি 2 দিয়ে ভাগ দিতেছি 128 বাক্সের শূন্য, 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 64 বাক্সের শূন্য, 32 বাক্সের শূন্য, 16 বাক্সের শূন্য, তারপরে কত 8, 8 দুগুণে 16 শূন্য, 4 দুগুণে 8 শূন্য, 2 দুগুণে 4 শূন্য, 2 দিয়ে ভাগ দিলে 2 একে 2 শূন্য। এই যে এই জায়গায় যখন দেখবেন ভাজ্য বড় হয়ে যায় আর ভাজক ছোট হয়, মনে রাখবেন যদি ভাজ্য বড় হয়ে যায় ভাজক ছোট হয়, তাহলে এখানে চোখ বন্ধ করে 0 বসায় দিবেন আর এই ভাজ্যটাকে এখানে লিখে দিবেন। এই কথাটা মনে রাখবেন। তারপরে মনে রাখবেন আনসারটা হবে হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে যে নাম্বারটা আসবে এটাই হচ্ছে তার রেজাল্ট। প্রথম সংখ্যা কত, 1, তারপরে 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য, 2 4 6 8, এইটাই হচ্ছে তার বাইনারি ভ্যালু। 256 256, এটা হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু, তার সম বাইনারি ভ্যালু হচ্ছে এইটা। আশা করছি বুঝতে পারছেন। বুঝেন নাই, আমরা অসংখ্য প্র্যাকটিস করব, আমরা তো মাত্র ক্লাস শুরু করছি। আমরা এগুলো অসংখ্য প্র্যাকটিস করব, তাহলে বুঝুন। স্যার আইএসবি, এলএসবি, এমএসবি, হ্যাঁ এটা আমরা বলবো। এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। কোনটা লিস্ট সিগনিফিকেন্ট বিট, কোনটা মোস্ট সিগনিফিকেন্ট বিট, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আমি যদি এখন এগুলো নিয়ে আলোচনা করতে চাই, তোমরা মাথার উপর দিয়ে যাবে, তখন কোনো কিছু বুঝবে না। আগে আমরা ছোট জিনিসটা বুঝে তারপর আমরা এগুলো কোনটা কি, এগুলো আমরা আস্তে আস্তে সবই শিখবো। আমরা যেহেতু বেসিক থেকে পড়বো, আমরা সবই শিখবো। ওকে, আচ্ছা, আমাদের মেথডটা আমাদের বুঝছি কিনা, আমরা এই মেথড, শুধুমাত্র এই একটা মেথড অ্যাপ্লাই করে আমরা ডেসিমেল থেকে বাইনারি করব, ডেসিমেল থেকে অক্টাল করব, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করব। নিয়ম কি, নিয়ম হচ্ছে শুধুমাত্র একটা, মেথড হচ্ছে একটা। আমরা আরেকটা প্র্যাকটিস করি। আমরা কি পড়তেছি, আমরা পড়তেছি হচ্ছে ডেসিমেল টু বাইনারি। ওকে, আমরা কি পড়তেছি, ডেসিমাল টু বাইনারি। মনে করেন একটা ভ্যালু মনে করেন হচ্ছে 57। ওকে, এটা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু, এটাকে আমরা সম বাইনারি ভ্যালু কত হবে এটাকে আমরা কনভার্ট করব। ওকে, 1 নাম্বার স্টেপের কাজ কি, 1 নাম্বার স্টেপের কাজ হচ্ছে যে সংখ্যাটা থাকবে এটাকে কি করব, যে পদ্ধতিতে নিব তার বেস দ্বারা ভাগ করব। কোন পদ্ধতিতে নিচ্ছি, 2, তার মানে এটাকে কি করব, 2 দিয়ে ভাগ দেব। 57কে যদি 2 দিয়ে ভাগ দেই, রেজাল্ট কত হবে, 57 2 দুগুণে 4, 17 8 দুগুণে 16 28, আর ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 1। আমি দেখেন ভাগফল নিচে লিখছি, ভাগশেষটাকে ডানে লিখছি। 2 দিয়ে 57কে ভাগ করলে ভাগফল 28, ভাগশেষ হচ্ছে 1। আবার 2 দিয়ে ভাগ দেব, 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 14 দুগুণে 28, ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 7 দুগুণে 14, ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ দিলে কত হবে, 3 দুগুণে 6, ভাগশেষ হচ্ছে 1। আবার 2 দিয়ে ভাগ দেব, কত হবে, 2 একে 2, ভাগশেষ হচ্ছে 1। আবার 2 দিয়ে ভাগ দেব, যেহেতু এখানে ভাজকটা ছোট হয়ে গেছে তার মানে এখানে 0 বসায় দেব ডিরেক্ট, আর এই 1টা এখানে লিখে ফেলবো। এইটাই হচ্ছে আমার আনসার। আনসার কত, 1 1 1 1 1 1, তারপরে 2টা 0 1, 2টা 0 1। মনে রাখবেন আপনি মান কিন্তু উপর থেকে নিচে লিখবেন না, মানটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অলওয়েজ নিচ থেকে উপরে, অলওয়েজ নিচ থেকে উপরে, ঠিক আছে। এটা হচ্ছে তার সম বাইনারি ভ্যালু। এই 57 হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু, তার সম বাইনারি ভ্যালু হচ্ছে এইটা। ওকে, আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন 29
এর বাইনারি ভ্যালুটা কত, দেখি কে দ্রুত আনসার করতে পারেন। 29 এর বাইনারি ভ্যালু কত, দেখি কে দ্রুত আনসার করতে পারেন, দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন, দেখি কে কে পারেন, দেখি কে কে পারেন, দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন, দেখি কে কে পারেন, দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন, দেখি কে কে পারবেন। হ্যাঁ এক্সাক্ট, ইতিরানী, ইতিরানী আপনি সুন্দর কথা বলছেন। 57কে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন আপনার রেজাল্ট 57.5 আসবে, কিন্তু আপনি তো পয়েন্ট নিবেন না, আপনি ভাগফলকে নিচে লিখবেন আর ভাগশেষকে ডানে লিখবেন। যেমন 57কে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন তাহলে কত আসবে, 5-এর মধ্যে কয়বার যাবে, 2 বার, 2 দোকানে কত 4, 5 থেকে 4 চলে গেলে 1, কাটতে আনলেন 7, 8 দোকানে কত 16, ভাগশেষ কত 1। এইটা হচ্ছে আপনার ভাগফল আর এইটা হচ্ছে আপনার ভাগশেষ। এই ভাগফলকে আপনি কোথায় লিখবেন, এইখানে নিচে, আর এই ভাগশেষ লিখবেন ডানে লিখবেন। ওকে, এখানে আমি ক্যালকুলেটরের একটা ট্রিক্স শিখিয়ে দিব, সেটা একটু পরে আমি যখন অক্টালে কনভার্ট করব তখন আমি ক্যালকুলেটরের ট্রিক্সটা শিখিয়ে দিব। আমি যখন অক্টালে কনভার্ট করব তখন আমি ক্যালকুলেটরের ট্রিক্সটা শিখিয়ে দিব। অবশ্যই 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 খলিল ভনিক বুঝছি স্যার। আচ্ছা 29-এর বাইনারি অনেকে কমেন্ট করতেছে, একটু দ্রুত সকলে কমেন্ট করে দিন। 29-এর বাইনারিটা কত, 29-এর বাইনারিটা কত, একটু দ্রুত সকলে কমেন্ট, অনেকে কমেন্ট করতেছেন, আমরা একটু মিলিয়ে দেখি কত আসে। আসলে আমরা একটু মিলিয়ে দেখবো আসলে কত আসে। 29, 29, 14 দোকানে 28, 7 দোকানে 14, 3 দোকানে 6, 2 একে 2, 0 1, তার মানে কত আসছে 11101, এটা আনসার আসছে 11101। ওকে এক্স্যাক্টলি, এই তো সকলে পেরেছেন। আশা করছে ডেসিমেল থেকে বাইনারি নিয়ে কারো কোনো সমস্যা নেই। এবার আমরা দেখবো হচ্ছে আমরা দশমিক সংখ্যা পরে পড়বো, আগে আমরা পূর্ণ সংখ্যাগুলো নিয়ে আলোচনা করে নিই, একটা প্র্যাকটিস করলে আমরা দশমিক সংখ্যা পড়ে যাব। দেখেন এবার আমরা ডেসিমেল টু অক্টাল পড়বো। নিয়ম ভাই একটাই, আমি শুরুতেই বলেছি ডেসিমেল টু বাইনারি হোক, ডেসিমেল টু হেক্সাডেসিমাল হোক, ডেসিমেল টু অক্টাল হোক, ডেসিমেল টু যা ইচ্ছা তা হোক, নিয়ম হচ্ছে একটাই, আমি সেম ভ্যালুটাকে কিসে কনভার্ট করব, অক্টালে কনভার্ট করব। ওকে দেখেন নিয়ম একটাই, আমি আবারও বলতেছি। এখন কত দিয়ে ভাগ দিব, দেখেন আমরা 1 নম্বর ধাপে বলেছিলাম টার্গেট সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ভাগ করতে হবে। কোন টার্গেট সংখ্যা পদ্ধতি, তুমি কিসে কনভার্ট করতেছো, আমি কিসে কনভার্ট করতেছি, অক্টালে। অক্টালের বেস কত 8, তার মানে আমি এটাকে কত দিয়ে ভাগ দিব, 8 দিয়ে ভাগ দিব। একটু আগে কত দিয়ে ভাগ দিয়েছিলাম, 2 দিয়ে। কেন, কারণ আমাদের বাইনারিতে কনভার্ট করছিলাম, বাইনারির বেস ছিল 2। এবার আমি অক্টালে নিচ্ছি, 8 দিয়ে ভাগ করতেছি। যখন আমি হেক্সাতে নিব তখন 16 দিয়ে ভাগ করব। ওকে, কারণ হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। দেখেন 8 দিয়ে যদি 256কে ভাগ করেন, এখানে একটা ছোট ট্রিক্স মনে রাখেন, ক্যালকুলেটর ট্রিক্স। হ্যাঁ অনেকেই পারেন হয়তো, অনেকেই পারেন না, তাদেরকে আমি বলে নিচ্ছি। ট্রিক্সটা হচ্ছে, আমি মোবাইল দিয়ে দেখাই দিচ্ছি, এই মুহূর্তে আমার কাছে ক্যালকুলেটর নেই। সকলেই ক্যালকুলেটর একটু হাতে নেন, আমি একটু 30 সেকেন্ড সময় দিচ্ছি, সকলে একটু টেবিল থেকে ক্যালকুলেটরটা হাতে নেন। এটা কিভাবে ইজিলি ক্যালকুলেটর দিয়ে করে ফেলবেন আমি সেটা আপনাদেরকে শেখাচ্ছি। আচ্ছা ক্যালকুলেটর দিয়ে একটা শেখানোর নিয়ম হচ্ছে, আপনি ক্যালকুলেটরে ভ্যালু দিবেন, ডিরেক্ট অক্টাল ভ্যালু চলে আসছে। এইটা আমরা লাস্টে শিখবো, এটা আমরা এখন শিখবো না। ক্যালকুলেটর দিয়ে কিভাবে এক চাপে রেজাল্ট নিয়ে আসা যায় সেটা আমরা একদম শেষে শিখবো, এখন শিখবো না। এখন আমরা ম্যানুয়ালি শিখবো যে ম্যানুয়ালি কিভাবে আমাকে করতে হবে, কারণ পরীক্ষার হলে আপনাকে ম্যানুয়ালি করে দেখাতে হবে। ক্যালকুলেটর দিয়ে জাস্ট আপনি রেজাল্টটা আনতে পারবেন এক ক্লিকে, ঠিক আছে। আর এখানে একটা ছোট ক্যালকুলেটরের ব্যবহার আছে, সেই ব্যবহারটা আমি দেখাবো, একটু ব্যবহারটা দেখেন ক্যালকুলেটরের। 256কে 8 দিয়ে ভাগ দিবেন। ওকে আচ্ছা 8 দিয়ে ভাগ দেওয়ার পর রেজাল্ট, আচ্ছা এটা আমি একটু পরে করাই, আর একটা করে নিয়ে আসে, কারণ এটা একটু ইজি হয়ে গেছে। আমি একটু কঠিন একটা করাই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। ডেসিমেল টু অক্টাল। ওকে একটা ভ্যালু মনে করেন 1236, ঠিক আছে। এটা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু, এটাকে আমি অক্টালে কনভার্ট করব। ওকে 1236 কত দিয়ে ভাগ দিব, 8 দিয়ে ভাগ দিব। দেখেন কিভাবে করবেন ক্যালকুলেটরে,
এই নাম্বারটা তুলবেন 1236, ভাগ দিবেন হচ্ছে 8 দিয়ে। এটাকে যদি আপনি 8 দিয়ে ভাগ দেন তাহলে এটার রেজাল্টটা আসবে হচ্ছে 154.5। 1236কে আপনি যখন 8 দিয়ে ভাগ দিবেন তখন রেজাল্টটা কত আসবে? 154.5, এই রেজাল্টটা আসবে। এই দশমিকের যে আগের সংখ্যাটা, এই যে দশমিকের যে আগের সংখ্যাটা, ঠিক আছে, দশমিকের আগের সংখ্যাটা আর এই যে হচ্ছে দশমিকের পরের সংখ্যা, এই দশমিকের আগের সংখ্যার পরের সংখ্যাটাকে একটু আলাদা করে ফেলবেন। দশমিকের আগের সংখ্যাটাকে আপনি এখানে লিখবেন, দশমিকের আগের সংখ্যা কত? 154, 154 এখানে লিখবেন। আর দশমিকের পরের যে সংখ্যাটা, দশমিকের পরের সংখ্যা কত? 5। এই 5 কে কি করবেন? এই বেস দ্বারা গুণ করবেন। বেস কত? বেস হচ্ছে কত? 8। কত আসবে? 0.5, 5 না 0.5। দশমিকের পরে কত থাকে? 0.5। এই 0.5 কে কি করবেন? এই বেস দ্বারা গুণ করবেন। বেস 8 দিয়ে গুণ দিলে কত আসবে? 4। এই 4 এখানে লিখবেন। তাহলে আপনার আরো ইজিলি জিনিসটা করে ফেলতে পারবেন। আমি মেথডটা আবারও বলতেছি। মেথডটা হচ্ছে, যে নাম্বারটা দেওয়া থাকবে এটাকে ক্যালকুলেটর দিয়ে ভাগ দিবেন। যেমন 1236কে আপনি যদি ক্যালকুলেটর দিয়ে 8 দিয়ে ভাগ দেন তাহলে ক্যালকুলেটরের মান শো করবে হচ্ছে এটা 154.5, এই মানটা শো করবে। দশমিকের আগের যে সংখ্যাটা, এই যে আপনার দশমিকের আগের যে সংখ্যাটা 154, এটা ভাগফল হিসাবে নিচে লিখবেন। আর দশমিকের পরের যে সংখ্যাটা 0.5, এই সংখ্যাটাকে কি করবেন? এই বেস দ্বারা গুণ করবেন, এই 8 দ্বারা গুণ করবেন। এই 0.5 কে যদি 8 দ্বারা গুণ করেন আসবে হচ্ছে 4। এই 4টা এখানে লিখে ফেলবেন। এই দারুণ মেথডটা আপনারা বুঝছেন কিনা একটু বলেন। আচ্ছা মুন্না, আমি আমি হচ্ছে শুরুতেই আমি এটা নিয়ে আমি আমি জেনেছি, কিন্তু আসলে আমাদের এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, আজকে হচ্ছে আমাদের নতুন ব্যাচের ফার্স্ট ক্লাস। এখন আমরা যদি নতুন ব্যাচের ফার্স্ট ক্লাস না নেই, এক্ষেত্রে নতুন শিক্ষার্থীরা হচ্ছে যে অনেক ধরনের হতে পারে। নতুন ব্যাচের ফার্স্ট ক্লাস না হলে আজকে আমি অবশ্যই রাখতাম না, কারণ আমার ওই পাশ থেকে আমার হচ্ছে যে ব্লাড ম্যানেজের জন্য অলরেডি আমাদের সাপোর্ট টিম কাজ করতেছে। আমি সাপোর্ট টিমকে বলে দিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে ব্লাড রাখতে পারে, অন্যান্য সুবিধা লাগতে পারে, তোমরা ওইখানে সাপোর্ট দাও, ঠিক আছে। আজকে যদি আমাদের ফার্স্ট ক্লাস না হতো আমি রাখতাম না, যেহেতু ফার্স্ট ক্লাস এখানে মিসও দেওয়া যায়নি, ঠিক আছে। আমার এটা মাথায় অবশ্যই ছিল, ওকে। আচ্ছা আচ্ছা, এটা আমি আবারও বলে দিচ্ছি আমরা এই কাজটা কিভাবে করবো। ওকে, নেক্সট আমরা কি এইখানে বাক রেখে দিব? না, আমরা বাক করতে থাকবো। কতক্ষণ বাক করব? যতক্ষণ না বাক্সের শূন্য আসছে। আবার আমরা 8 দিয়ে বাক করব। 8 দিয়ে বাক করলে কত আসবে? 154কে যদি আপনি 8 দিয়ে ভাগ করেন রেজাল্টটা কত আসে একটু বলে দেন তো। 154কে 8 দিয়ে ভাগ করলে ক্যালকুলেটর রেজাল্টটা কত আসে? এটাকে ভাগ করলে আসবে হচ্ছে 19.25। ওকে, এই দশমিকের যে আগের নাম্বারটা 19 আমি এখানে লিখবো। আর দশমিকের যে পরের নাম্বারটা কত? 0.25। এই 0.25 কে আবার 8 দিয়ে গুণ দিব, রেজাল্ট আসবে হচ্ছে 2। এই 2টা হচ্ছে আমরা এখানে লিখবো, ঠিক আছে। এইভাবে আমাদের চলতে থাকবে। তারপরে আবার 8 দিয়ে ভাগ দিব। 8 দিয়ে ভাগ দিলে কত হবে? 8 দোকানে 16, 3। 8 দিয়ে যদি ভাগ দিব, ভাজক ছোট, তার মানে এখানে ডিরেক্ট শূন্য লিখবো। আর এই দুইটা এখানে লিখে ফেলবো। যখন এই ভাজ্যর যে ভাজকটা ছোট হয়ে যাবে, এটা যদি ছোট হয়ে যায় তাহলে আর ভাগ করার দরকার নাই। চোখ বন্ধ করে এখানে শূন্য বসিয়ে এখানে যে নাম্বারটা থাকবে এখানে বসায় দিবেন। তারপর এটাকে নিচ থেকে উপরে সাজিয়ে দিবেন, যেটা আসবে এটাই হচ্ছে আনসার। ওকে, এটা তাহলে কত আসছে আনসার? 2324, 2324, ঠিক আছে। এটা হচ্ছে তার অক্টাল ভ্যালু 1236। এটা হচ্ছে একটা ডেসিমেল ভ্যালু, তার অক্টাল ভ্যালু হচ্ছে এটা 2324। কে কে বুঝেন নাই, কে কে বুঝছেন এটা একটু জানাবেন। আর অনুগ্রহ করে কেউ না বুঝে বলবেন না যে ভাই আমি বুঝছি। অনুগ্রহ করে কেউ না বুঝে বলবেন না আমি বুঝছি, ঠিক আছে। এই তো অনেকে সুন্দর আনসার দিয়ে দিয়েছেন। 2324, 2344 একজন আনসার দিয়েছেন। ইকরামাহি, তানভীর আহমেদ, তুহিন, আর অনেক খুবই সুন্দর সকলে। স্যার যদি বেশ সংখ্যা থেকে ভাগফল বেশি তাহলে কি করব? তাহলে আপনি ভাগ করতেই থাকবেন। এই যে যেমন এখানে
বেশি ছিল তখন আমি ভাগ করছি, যদি বেশি হয় ভাগ করতেই থাকবেন, একটা সময় এসে দেখবেন যে ছোট হয়ে গেছে, তখন এখানে 0 লিখে এটা দিয়ে দিবেন। যদি বড় থাকে সেক্ষেত্রে তো আমি ভাগ করবেনই, যেমন এখানে কি 8 এর চেয়ে 19 বড় ছিল, ভাগ করছি। বড় থাকলে তো আপনি প্রমাণে প্রতিবার ভাগ করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন আপনি। ওকে, আশা করছি এটা সকলে পারছেন এবং বুঝছেন। যদি পেরে থাকেন এইটা একটু নিজেরা করে কমেন্ট করে জানিয়ে দিন তো এটার আনসারটা কত হবে। 396, সরি এটা তো হেক্সাডেসিমাল, আমরা অক্টাল একটা দেখি। হ্যাঁ, এইটা বলে দেন তো এটার আনসার কত হবে। 396 এটা অক্টাল, এটা আনসারটা কত হবে দেখি, কে আগে কমেন্ট করতে পারেন, কে সবার আগে কমেন্ট করতে পারেন দেখি। দেখবো কে সবার আগে কমেন্ট করতে পারে, কে সবার আগে দেখি কমেন্ট করতে পারেন। কে কমেন্ট করতে পারেন। 396 এটাকে যদি আপনি 8 দিয়ে ভাগ করেন তাহলে রেজাল্ট কত আসবে। 396 কে যদি 8 দিয়ে ভাগ করেন 49.5 আসবে। 49, এই 49 লিখবেন। আর যে 0.5 আছে, এই যে দশমিকের পরে 0.5, এই 0.5 কে আবার 8 দ্বারা গুণ করে লিখবেন। 8 দ্বারা গুণ করলে কত আসবে 4, এই 4 হচ্ছে ভাগ। এটাকে যদি আবার 8 দিয়ে ভাগ করি কত আসবে, 5টা 40, সরি 6টা 48, 6টা কত 48, ভাগ শেষ হচ্ছে 1, তারপরে 8, এই ছোট হয়ে গেছে 0, আর এই 6টা এখানে লিখে দিব। তার মানে আনসার কত হবে 614। 614 কার কার আসছে, 614 কার কার আসছে, 614 কার কার আসছে, 614 কার কার আসছে। আনছো তো আবার 114 আসবে না, কোথাও হয়তো মিস্টেক হয়েছে। সকলেই সুন্দর, অনেকেই সুন্দর আনসার দিয়েছেন, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, আমি এতক্ষণ আপনাদেরকে পড়িয়েছি হচ্ছে ডেসিমেল টু অক্টাল পড়েছি এবং ডেসিমেল টু বাইনারি পড়েছি। আমরা ডেসিমেল টু অক্টাল পড়ছি, ডেসিমেল টু বাইনারি পড়ছি। আমাদের আরেকটা মেথড বাকি আছে, সেটা হচ্ছে ডেসিমেল টু হেক্সা। একটু কমেন্ট করে জানিয়ে দিবেন মেথড সেম। এই ডেসিমেল টু হেক্সা নিজে করতে পারবেন কিনা। আমি ডেসিমেল টু বাইনারি পড়াইছি, অক্টাল পড়াইছি, এবার ডেসিমেল টু হেক্সা নিজে পারবেন কিনা। নিয়ম একটাই, জাস্ট বাইনারির ক্ষেত্রে 2 দ্বারা ভাগ দিয়েছিলেন, অক্টালের ক্ষেত্রে 8 দিয়ে, এবার হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16 দিয়ে ভাগ দিবেন। শুধু এতটুকু পার্থক্য, শুধু এতটুকু পার্থক্য। কারণ আমরা বলেছিলাম শুরুতেই টার্গেট সংখ্যা পদ্ধতিতে ভাগ করতে হবে। আমরা শুরুতে বলেছিলাম টার্গেট সংখ্যা পদ্ধতি দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। এইটা কে পারবেন দ্রুত কমেন্টে আনসার জানিয়ে দেন, এটার আনসারটা কত হবে। এটা করে দ্রুত আনসারটা জানিয়ে দেন, এটার আনসারটা কত হবে। 396 এটা কিন্তু আমাকে হেক্সাতে কনভার্ট করতে হবে। ওকে, এটাকে আমাকে হেক্সাতে কনভার্ট করতে হবে। দেখি কে সবার আগে উত্তর করতে পারে। নিয়ম একটাই, নিয়ম একটাই। ওকে, নিয়ম হচ্ছে আমাদের একটাই। ভাই আজকের আগেও কি 26 বছর ক্লাস করাইছে না, মোস্ট ইতিরা নিয়ে আমাদের আজকেই ফার্স্ট ক্লাস শুরু হয়েছে। এটাই হচ্ছে আমাদের প্রথম ক্লাস, এটাই হচ্ছে আমাদের আজকে প্রথম ক্লাস। এটা ভাগ করলে আসবে কত আসবে, 396কে যদি 16 দিয়ে ভাগ দেন কত আসবে, 24.75 আসবে। 24.75 আসবে। এই 24টা আমি এখানে লিখবো, আর পরে যে 0.75 আসে, এই যে 0.75 আসে, এটাকে আবার কি করব, এই বেস দ্বারা গুণ করবো, 16 দিয়ে গুণ করবো, দেখবো কত আসে। 0.75 কে 16 দিয়ে গুণ করলে কত আসে, এটা গুণ দিলে কত আসবে, এটা গুণ দিলে আসবে হচ্ছে 12। কিন্তু এখানে কি আমি 12 লিখবো না, কারণ আমরা বলেছিলাম এ মানে কত 10, বি মানে কত 11, সি মানে কত 12। শুরুর দিকে আমরা পড়েছিলাম, মনে পড়ে কিনা। তার মানে এখানে আমরা 12 না লিখে কি লিখবো, 12 না লিখে কি লিখবো, সি লিখবো। ওকে, নেক্সট। আবার যদি 16 দিয়ে ভাগ দেই কত আসবে, 16কে 16, ভাগশেষ কত থাকবে 10, 10 মানে কত এ, রাইট। তারপরে 16, এটা ছোট হয়ে গেছে, এখানে 0 আর 1 সরাসরি এখানে বসিয়ে দিব। ঠিক আছে,
এবার এটাকে আমরা লিখে ফেলবো, কত আসবে আনসার 1AC। 1AC কার কার মিলছে দেখি তো, কার কার মিলে গেছে, কার কার মিলে গেছে। আচ্ছা হাবিব, অনেকেই আনসার দিয়েছেন 180, থ্যাংক ইউ ভেরি মাচ, সকল অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। 180 সকলে সুন্দর আনসার করেছেন। একটু আপনাদের কাছ থেকে একটু অনুগ্রহ করে এখন জানতে চাইবো, আমরা ছোট একটা ক্লাস করেছি, সামনের ক্লাসগুলো অবশ্যই আরো অনেক মজাদার হবে। আমরা আপনাদেরকে যে কোনো মূল্যে যেভাবে আমরা ক্লাস রাখতে পারি আমরা সেভাবে আমরা ক্লাস করাবো। এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন তারা একটু কষ্ট করে জানিয়ে দিবেন আজকের ক্লাসের মানে হচ্ছে যে আপনারা তো একদম শুরু, হ্যাঁ 25 এবং 26 ব্যাচ উভয় ব্যাচ উল্লেখ করে জানাবেন আপনাদেরকে আর কিভাবে পড়ালে আপনারা আরো ভালো বুঝতে পারবেন যে আজকের যে গতি, যে ভাই আপনি একটু দ্রুত পড়ায় ফেলছেন, ভাই আপনি একটু স্লো পড়াইছেন, বা ভাই আর একটু দ্রুত পড়াবেন, ভাই আর একটু স্লো পড়াবেন, ভাই আরো বেশি করে এক্সাম্পল পড়াবেন, না ভাইয়া যে 2-3টা করে এক্সাম্পল দিচ্ছেন এটাই ঠিক, আরো কম এক্সাম্পল দিব, না আরো বেশি এক্সাম্পল দিব, না আরো মোর ডিটেলসে আলোচনা করব, কোনটা আপনাদের জন্য ইফেক্টিভ হবে আমাকে একটু অনুগ্রহ করে সকলে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এতে করে আপনারা পড়া বুঝতে পারবেন। আপনাদের এই মুহূর্তের কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। একটু সকলেই ক্লাসটা কেমন হয়েছে, ক্লাসের কোন জিনিসটা পরিবর্তন করলে আরো ভালো বুঝতে পারবেন। 16 হবে না 24 হবে, 26 হবে না 24 হবে। আচ্ছা এখানে আমি কোথাও ভুল করেছি? ও সরি, এখানে 24 হবে একজ্যাক্ট। হ্যাঁ আমি এখানে ভুল করেছি, কারণ 396কে আমি যদি 16 দিয়ে ভাগ করি, ভাগফল কত আসবে 24.75, রাইট? এখানে 24, আমি কিন্তু এখানে ঠিকই লিখছিলাম, কথার তালে তালে পরে আমি এখানে ভুল লিখে ফেলছি। এখানে 24 হবে, এখানে 24 হবে, 24 হলে এখানে কত হবে 16কে 16 4 4 8, এখানে 8 হবে, এখানে 8 হবে, তারপরে এটা 180 হবে আনসার। আচ্ছা আমি হচ্ছে এটা কথার 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 ফাঁকে আমি এখানে ঠিকই লিখেছিলাম, কথার ফাঁকে আমি এটা 26 লিখে ফেলছি। ওকে, একটু অনুগ্রহ করে সকলের মতামত জানিয়ে দিবেন যে আমি যে প্রত্যেকটার 2-3টা করে এক্সাম্পল দিছি, এক্সাম্পল কি 2-3টাই ঠিক আছে, না আরো বেশি এক্সাম্পল দিয়ে পড়াবো, না আরো কম এক্সাম্পল দিব, না আরো মোর ডিটেলস আলোচনা করব, হ্যাঁ না আরো কম ডিটেলস আলোচনা করব, আরো দ্রুত গতিতে পড়াবো না আরো স্লো গতিতে পড়াবো, সকলেই মন্তব্য দিবেন, একটু কষ্ট করে সকলেই মন্তব্য দিবেন। এই মন্তব্যটা খুব ইম্পর্টেন্ট। ক্লাসটা কেমন লাগছে সেটাও জানাবেন, মন্তব্যটা খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাস হচ্ছে আমাদের এই পর্যন্তই, কালকের ক্লাস থেকে আমরা বাকিটা কন্টিনিউ করব। আজকে আমরা পড়ছি কি কি পড়ছি, আজকে আমরা কি কি পড়ছি, আজকে আমরা পড়ছি হচ্ছে ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু অক্টাল, আর কি পড়ছি ডেসিমেল টু হেক্সাডেসিমাল, হ্যাঁ পূর্ণ সংখ্যা পড়ছি। আমরা আস্তে আস্তে সবই পড়বো, আজকে আমরা এই জিনিসগুলো পড়ছি। আর ক্লাস নোট মাস্ট সকলে জমা দিবেন, পেইড ব্যাচ বিশেষ করে। আমি যদি ক্লাস নোট না পাই আপনারা গ্রুপে থাকবেন না। আমি এখানে একটা সতর্ক বার্তা দিয়ে দেই, 24 ব্যাচ আপনাদের যদি সিনিয়র কোনো ভাই বোন থেকে থাকে আমার সম্পর্কে একটু জেনে নেবেন। আমি কিন্তু এই বিষয়ে খুবই 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 কিন্তু স্ট্রিক্ট। আপনি যদি ক্লাস নোট না জমা দেন, ক্লাস নোট যদি না জমা দেন আপনি কিন্তু আমাদের ব্যাচে থাকতে পারবেন না, হ্যাঁ ব্যাচ থেকে কিন্তু বের হয়ে দেওয়া হবে, কারণ আমাদের ব্যাচের নামে হচ্ছে টার্গেট এ প্লাস। আপনি যদি ক্লাস নোট জমা না দেন, ঠিকঠাক ক্লাস না করেন, না পড়াশোনা করেন, সেই ক্ষেত্রে কিন্তু এ প্লাস পাবেন না। আর আমার ব্যাচ থেকে এ প্লাস পাবেন না এটা আমি মানতে পারবো না। আমি শতভাগ এ প্লাস মাস্ট রাখতে চাই, যেমনে হোক আমার জায়গা থেকে যতটুকু পরিশ্রম করতে হয় ততটুকু পরিশ্রম করব, আমি ততটুকু পরিশ্রম দিয়ে আপনাদের এ প্লাস রাখবো, ঠিক আছে? আরেকটা ছোট কথা বলে দিতে চাই, আপনাদের পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সাপোর্ট টিম, তাদেরকে অবশ্যই আমাকে যেভাবে রেসপেক্ট দিবেন আমার চেয়েও বেশি রেসপেক্ট দিবেন আমার সাপোর্ট টিমকে, কারণ আমার চেয়েও বেশি কষ্ট আপনাদের জন্য তারা করবে। আপনাদেরকে মনিটরিং করা, আপনাদের অসুবিধা সুবিধা সবকিছু দেখা, সেগুলো সবই মেনটেন করে হচ্ছে আমাদের সাপোর্ট টিম, যারা হচ্ছে সকাল থেকে রাত 12টা পর্যন্ত কাজ করে যায় আপনাদের জন্য। আমার চেয়েও বেশি রেসপেক্ট দিবেন হচ্ছে আমার সাপোর্ট টিমকে, এটা আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট। আর অবশ্যই ক্লাস নোটগুলো জমা দিবেন গ্রুপে, আমাদের গ্রুপে অনেকে হয়তো যুক্ত নেই, আমাদের মেসেঞ্জার গ্রুপে আমি গ্রুপটা দিয়ে দিব, ওকে? গ্রুপ লিঙ্কটা আমি দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? অথবা এখনই কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই গ্রুপে থেকে আপনারা হচ্ছে যে এই ক্লাস নোটগুলো জমা দিয়ে দিবেন।
হ্যাঁ, ক্লাস নোটগুলো কিন্তু অবশ্যই জমা দিবেন, ক্লাস নোটগুলো অবশ্যই জমা দিবেন। ক্লাস নোট না দিলে কিন্তু থাকতে পারবেন না। এই যে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি কমেন্টে, এই গ্রুপে সকলে ক্লাস নোট জমা দিয়ে দিবেন, এই গ্রুপে সকলে ক্লাস নোট জমা দিয়ে দিবেন। ক্লাস নোট কিভাবে জমা দিবেন, ক্যাপশন কি দিবেন, ক্লাসটা আজকে যা পড়ছেন এগুলো নোট করে ছবি তুলে জমা দিবেন। আর ক্যাপশন দিবেন হচ্ছে প্রথমে হচ্ছে আপনার নাম, প্রথমে আপনার নাম দিবেন, লাইক আপনার নাম হচ্ছে আবির, আপনার কলেজ নেম দিবেন, কলেজ মনে করেন XYZ আপনার কলেজের নাম। তারপরে হচ্ছে যে আমার নামটা দিবেন ইনস্ট্রাক্টর, আমার নামটা হচ্ছে আশরাফ বিজয়। তারপরে ক্লাস নাম্বারটা দিবেন, ক্লাস নাম্বার, আজকের ক্লাস নাম্বার কত, 1, ক্লাস নাম্বার হচ্ছে 1। এই ক্যাপশনটা দিয়ে আপনি ক্লাস নোটগুলো জমা দিবেন, আপনার নাম, আপনার কলেজের নাম, ইনস্ট্রাক্টর, আর হচ্ছে আপনার ক্লাসটা কত নাম্বার ক্লাসটা আপনি জমা দিচ্ছেন, কত নাম্বার ক্লাসের নোটটা জমা দিচ্ছেন, এটা মাস্ট আপনি জমা দিবেন। ক্লাস নোট ছাড়া কিন্তু আপনি আমার ব্যাচে থাকতে পারবেন না, ক্লাস নোট ছাড়া, রেগুলার ছাড়া, এগুলা ছাড়া কিন্তু আমার ব্যাচে আপনারা থাকতে পারবেন না। আমার ব্যাচ থেকে কতজন রিমুভ হয় সিনিয়র ভাই বোনদের কাছ থেকে জেনে নেবেন, কারণ আমার কথা হচ্ছে 100% এ+ থাকতেই হবে, আমার কথা হচ্ছে 100% এ+ থাকতে হবে। আজকে নোট, হ্যাঁ আজকে নোট জমা দিয়ে দেবেন। এই ফাহিম এমনি পড়া, তোমার পরীক্ষা কেমন হচ্ছে? হ্যাঁ রাফি ভাইও আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার পরীক্ষা কেমন হচ্ছে? আচ্ছা, একজন বলছে বেশি তাড়াহুড়া করে পড়ায়েন না, কি ক্লাস নোট করব? এই যে আজকে যে ক্লাস করছেন এই ক্লাসগুলোরই নোট করে জমা দিবেন। এক্সাম্পল বেশি করে আস্তে আস্তে পড়লে খুব ভালো হয়, তাহলে আমরা ভালো মতো বুঝতে পারবো। ঠিক আছে, তুহিন লিখেছেন আরো আস্তে আস্তে পড়াতে হবে, 25 ব্যাচের জন্য সিলেবাস যেন শেষ হয় সেটা বিবেচনা করে পড়ালে উপকৃত হবে। সবারই সিলেবাস শেষ হবে, এতে সন্তুষ্ট আছে। এখন কম উদাহরণ দিয়ে পরবর্তীতে পরীক্ষা বা নিজে করতে দিলেও ভালো ভালো আমি মনে করি। ঠিক আছে, আপনাদেরকে করতে দিব, অসুবিধা নেই স্যার। আমাদের 25 ব্যাচ এসএসসি এক্সামের সাজেশন কি দেওয়া হবে? হ্যাঁ, আপনারা মাস্ট সাজেশন পাবেন, মাস্ট সাজেশন পাবেন। আপনাদেরকে আরেকটা ছোট অ্যানাউন্স দিয়ে দিই, 24 ব্যাচে আমার সাজেশন থেকে হুবহু কমন ছিল, কুমিল্লা বোর্ডে আমার সাজেশন থেকে হুবহু কমন ছিল, শতভাগ, হ্যাঁ 100% শর্ট সাজেশন থেকে। আমার এক সাজেশনটা একদম শর্ট ছিল, শর্ট সাজেশন থেকে 24 ব্যাচে কুমিল্লা বোর্ডে হুবহু কমন ছিল, বাকি বোর্ডগুলোতে 90% কমন ছিল, বাকি বোর্ডগুলোয় কমন ছিল 90%, এবং কুমিল্লা বোর্ডে হুবহু কমন ছিল হচ্ছে 100%। আপনারাও সাজেশন পাবেন পরীক্ষার আগে আগে, সেই শর্ট সাজেশনটা পেয়ে যাবেন, প্যারা না, এগুলো কাজ হচ্ছে আমার। আপনাদের কাজ হচ্ছে এখন ক্লাস নোটগুলো জমাতে এবং হচ্ছে পড়া। ওকে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ক্লাসটা এই পর্যন্ত। আর যারা এখন পর্যন্ত ভর্তি হননি দ্রুত ভর্তি হয়ে যাবেন, এই পর্যন্তই। ওকে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ। শামিম, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। গ্রুপ কোথায় আর কিভাবে অ্যাড পাবো? এই যে আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি, আমি গ্রুপের লিঙ্কটা কমেন্টে দিয়ে দিয়েছি, এই কমেন্টে থাকা গ্রুপ লিঙ্কটা দিয়ে দিন। এছাড়াও আমি মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দিব। ভাই HW দেন কিছু, আমি প্রথম দিন HW না, কারণ প্রথম দিন ক্লাস নোটটা জমা দেন, কারণ আপনাদের ওইখানে ভুল কোথায় হচ্ছে এগুলো আমাকে দেখতে হবে, ওইগুলো দেখে পরবর্তী দিন থেকে আমি ক্লাস দিব, হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্ক গুলো করবেন। হোমওয়ার্ক করতে করতে একটা সময় দেখবেন যে ক্লাসে আসবেন। আমার এমনও স্টুডেন্ট হয়েছে হোমওয়ার্কের ভয়ে আমার ব্যাচ থেকে পালাইছে, কারণ আমার ব্যাচ মনে হতে পারে ভাইয়া অফলাইনে পড়ে আমাকে তো আর মারতে পারবে না, ধরতে পারবে না, ছুঁতে পারবে না, কিন্তু আমি কতটা স্ট্রিক্ট সিনিয়রদের কাছ থেকে জেনে নেবেন কতটা স্ট্রিক্ট। হোমওয়ার্ক করতে করতে একসময় হাত ব্যথা হয়ে যাবে। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যাবেন, যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যাবেন, কারণ আমাদের সাইকেল টু আসার আগে মাত্র 100 টাকা দিয়ে কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবেন, মাত্র 100 টাকা দিয়ে আপনি টোটাল এই কোর্সে ভর্তি হতে পারবেন। আর কোর্সের তো এখানে বিস্তারিত আলোচনা আছে, আমাদের কয়টা ক্লাস হবে, কবে কি কি ক্লাস হবে। দেখেন আমরা কিন্তু অনেক ক্লাস রেখেছি, তারপরে হচ্ছে আমরা দেখেন রেখেছি ফাইনাল মডেল টেস্ট রেখেছি, ডাউট প্রবলেম সলভ রেখেছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ রেখেছি, এবং হচ্ছে ফাইনাল রিভিশন রেখেছি। আমাদের এই কোর্সটা শেষ হবে হচ্ছে নভেম্বরের 10 তারিখ, আজকে থেকে শুরু হয়েছে, শেষ হবে হচ্ছে নভেম্বরের 24 তারিখ, মানে 4 মাসের কোর্স। 4 মাসে টোটাল আপনাদেরকে এই কোর্সটা সম্পন্ন করা হবে, একদম বেসিক থেকে অ্যাডভান্স ইন ডিটেলসে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ওকে, যারা ভর্তি হতে চান তারা কিন্তু কালকের মধ্যে দ্রুত ভর্তি হয়ে যাবেন, কালকের মধ্যে, কারণ যে কোনো সময় ভর্তি বন্ধ হয়ে যাবে। আমাদের ভর্তি ফি মাত্র 100 টাকা,
হ্যাঁ মাত্র 100 টাকা, যেটা হচ্ছে মানে কি বলা যায়, কি বলা যায়, ঠিক আছে, মাত্র 100 টাকায় আপনি 4 মাসের পুরো একটা কোর্স পেয়ে যাচ্ছেন, মাত্র 100 টাকায় 4 মাসের পুরো একটা কোর্স আপনি পেয়ে যাচ্ছেন। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ ক্লাসের চেয়ে পরীক্ষা কম রাখছি, কারণ কি জানেন, কারণ হচ্ছে আপনারা এখন তো বেসিক থেকে অ্যাডভান্স পড়বেন, আমরা পরীক্ষা দেব কখন জানেন, যখন আমাদের রিভিশন ব্যাচ শুরু হবে, আমাদের এই ব্যাচের পরে রিভিশন ব্যাচ শুরু হবে, এবং হচ্ছে এক্সামের শুধু এক্সাম আর রিভিশন, এক্সাম রিভিশন ডাউট প্রবলেম সলভ, এক্সাম রিভিশন ডাউট প্রবলেম সলভ। এখন যেহেতু আমরা বেসিক পড়তেছি, এখন যদি আমি বেসিকে না পড়ি তাহলে তুমি পরীক্ষা রাখবো না, যার জন্য পরীক্ষা খুব কম রেখেছি, আমরা পরবর্তীতে শুধু পরীক্ষায় দিব আর পরীক্ষায় দিব। ওকে ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।